সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 5-এর মানে পঞ্চম শ্রেণীর 25 পাতার অঙ্কগুলো নিয়ে। আগের দিন আমরা বলেছিলাম 25 পাতার উপর মানে একের দাগগুলো নিয়ে। আজ আমরা 2-এর দাগ থেকে শুরু করব। আজ আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এটা কি বল, এটা কি খাওয়ার এক ধরনের, এই জিনিসগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব। পরিষ্কার? তাহলে এই জিনিসগুলো দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই জিনিসগুলো আজ বহুত কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা ইন্টারেস্টিংভাবে আলোচনা করব। তাহলে এইগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এটার নাম কি শেষে বলবো, এটার নাম শেষে বলবো। তাহলে আমরা এক এক করে প্রশ্নগুলো লিখবো আর আলোচনা করব। তাহলে আমরা আজ আলোচনা করব শুধু 25 পৃষ্ঠাটায়। আজ আমরা করব 2-এর দাগ থেকে। তাহলে 2-এর দাগের প্রশ্নটা আমরা আগে লিখে নিই। তো আমরা 2-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম। এই অঙ্ক করতে গেলে আগে কিন্তু ভালো করে বলছি, তাহলে কোনো অঙ্ক করতে গেলে পড়তে হয় ভালো করে। কি বলছে দেখো, বলছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি, তাই তো? তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা লিখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা মানে কি? আগের দিন বলতেছিলাম কি মৌলিক সংখ্যা মানে যার উৎপাদক বা গুণনীয়ক, কি বলেছিলাম? যার উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা নিজে মানে সে নিজে হবে আর কি হবে 1 হবে। পরিষ্কার? কি বলেছিলাম? মৌলিক সংখ্যা মানে কি সেটা এইটা তো আমরা করবো। তাহলে এখানে কি বলছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে মৌলিক সংখ্যা জিনিসটাকে কি জানতে হবে? কালকে আমি আলোচনা করেছিলাম যে সকল সংখ্যার উৎপাদক সেই সংখ্যা নিজে ও 1, তাকে কি বলবো আমরা? মৌলিক সংখ্যা। ধরো এখানে আমি লিখেছিলাম 2, তাই তো? তাহলে উৎপাদক মানে কি যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে 2কে কি দিয়ে ভাগ করা যায়? 2কে কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 1-কে 2। আর কি দিয়ে ভাগ করা যায়? এগুলো কিন্তু তোমরা 4-এ শিখে এসছো। আমি ওই জন্য ডিটেলসে বলছি না, মোটামুটি যাচ্ছে। 2 1 আর আগের দিনের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে উৎপাদক বা গুণনীয়ক কি। পরিষ্কার? তাহলে 2কে কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 1-কে 2। আর কি দিয়ে ভাগ করা যায়? 1। 2 1-কে 2। তাই তো? কয় দিয়ে? 2 দিয়ে তো ভাগ করা যায়। আর কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে। তুমি ভাগ করে দেখবে এরকম 2কে 1 দিয়ে। তাহলে 1 1-কে 1, 2 1-কে 2। তাহলে কবার যাচ্ছে? 2 বার। তাহলে দেখো এখানে লাস্টে কি ভাগ অঙ্কে বিয়োগ করতে হয়। 2 থেকে 2 বার দিলে 0। আর আছে কিছু মাথার থেকে নামানো নেই। তাহলে ভাগ এই পর্যন্তই শেষ, তাই তো? তাহলে আমরা কি 1 দিয়ে 2কে ভাগ করলে কি ভাগশেষ থাকছে না, মানে 2-এর উৎপাদক কি 1 আর 2। তাহলে 2-এর উৎপাদক ও নিজে আবার কি 1, তাই তো? তাহলে 2-এর উৎপাদক এই সংখ্যা নিজে আর 1। তাহলে এই 2টাকে কি বলা হবে? এই 2টাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা মানে কি জানি আমরা? সেই সংখ্যা নিজে হবে উৎপাদক আর কি 1 থাকবে। তাহলে তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। তাহলে বোঝা গেল এই পর্যন্ত মৌলিক সংখ্যা কি। এইবার উত্তর করা যাক। এটা আমি মুছে দিলাম। এইবার আগের দিন একটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিয়েছিলাম, 1 এটা কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যা না। মানে কি 1কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। 1কে কি 1 দিয়ে ভাগ করা যায়, তাই তো? 1কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে। অথবা আমরা কি বলতে পারি? 1-এর দুটো উৎপাদকই কি 1। দেখো 1-এর নাম তাই 1 1-কে 1। আবার কি 1কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে। 1 1-কে 1 মানে 1-এর দুটো উৎপাদকই কি একই, মানে এটাও 1 এটাও 1 মানে সেম। তাহলে দুটো উৎপাদক একই বলে একে আমরা মৌলিকও বলতে পারি না, যৌগিকও বলতে পারি না। এছাড়া আরও অনেক কারণ আছে, সেই কারণ সম্পর্কিত বড় ক্লাসে অনেক বই আছে, এরকম মোটা বই আছে যে 1 মৌলিক নয় অথবা যৌগিক নয় কেন। কিন্তু সেগুলো তোমার জানার দরকার নেই। এখন তোমরা সাধারণত মনে রাখবে যে 1-এর উৎপাদক দুটো একই বলেই আমরা 1কে মৌলিকও বলতে পারি না, যৌগিকও বলতে পারি না। বোঝা গেল? তাহলে 1 তো হবে না, তাই তো? তাহলে মৌলিক সংখ্যা হবে না। এখানে কিন্তু এখানে কি খুঁজতে বলছে? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা 1 তো হবে না। তাহলে কি হবে? 2 খুঁজে দেখি। 2 কেন? 2-এর উৎপাদক কি কি? 2 1-কে 2। 1 2 2। 2 1-কে 2। 1 2 2। তার মানে 2-এর উৎপাদক কি? এই দুটোই। 1 হচ্ছে 2 আর 1 হচ্ছে 1, মানে এর নিজেই উৎপাদক আবার কি একটাও এর উৎপাদক, তাই তো? তাহলে এই সংখ্যার উৎপাদক এই নিজেই এবং 1, তাই তো? তাহলে ওই জন্য এই 2টাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এটা বোঝা গেল। তারপর 2-এর পর কত আছে? 1 তো হবে না। তারপর 2-এর পর কত আছে? 3। 3 তার দেখো 3-এর উৎপাদককে 3 আর 1। কেন? 3 1-কে 3, 1 3-এ 3, তাই তো? তাহলে এর উৎপাদক দুটো। তারপর 4কে ভাগ করা যাবে। 2 2 4। 4 1-কে 4। 1 4-এ 4। কিন্তু ওখানে কিন্তু 4 কিন্তু হবে না। কেন? দেখো এখানে 4-এর নামটা কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 2 4। 4 1-কে 4। 1 4-এ 4। দেখো এখানে এ তো নিজে হয়েছে, ঠিক আছে, আর সাথে 1 আছে, কিন্তু আরও অন্য কিছু আছে সাথে। এরকম থাকলে কি বলা থাকে? যৌগিক সংখ্যা। তাহলে 4 কিন্তু চলবে না। 5 চলবে। দেখি 5কে কত দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে। 5 1-কে 5। আবার কি দিয়ে?
আবার কি দিয়ে ভাগ করা যায়, 1 5 5 1 দিয়ে, তাই তো। তাহলে এখানে দেখো 5 1 5 5 দিয়ে তো ভাগ করা যায় 5-এর, আর কি 1 5 5 মানে এ তো নিজে হচ্ছে আর সাথে কি আছে 1, মানে এ নিজে হচ্ছে আর উৎপাদক কি 1। তাহলে একেও আমরা কি বলবো, মৌলিক সংখ্যা, মানে সেই সংখ্যা নিজে হবে আর 1 থাকবে, তাহলে তাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে 5টাও কি মৌলিক সংখ্যা। পরিষ্কার। আগের দিন আমি ডিটেলস আলোচনা করতে দিয়েছিলাম মৌলিক সংখ্যা কি, এই ভিডিওতে আমি এই 3টে দেখালাম, আর পরবর্তীগুলো কিন্তু আমি দেখাতে চাইছি না, কারণ ও বলতে গেলে ভীষণ লম্বা হয়ে যাবে ভিডিও, তাও আমি চেষ্টা করছি। তাহলে 5 তো হয়ে গেল, 5-এর পর কত থাকে 6, তাহলে 6 দেখো এখানে কত, 6-এর উৎপাদক কি 3 2 6, 2 3 6, 3 2 6, 6 1 6, 1 1 এই 1 6 6, তাই তো। তাহলে এর উৎপাদক দেখো এ তো নিজে হয়েছে, একও হয়েছে, কিন্তু সাথে আরও আছে, তাহলে এটা কি যৌগিক সংখ্যা, তাহলে এটাও চলবে না। তাহলে তারপর কত থাকে 7, 7 দেখি হয় কিনা, 7 7 1 7, একসাথে 7, আর কিছু দেয় 7কে ভাগ করা যায় না, তাহলে এর উৎপাদক দেখো এ তো নিজে আর কি 1, তাহলে এটাও কি মৌলিক সংখ্যা। তারপরে কি আছে 7-এর পর 8, 8 8 কিন্তু মৌলিক সংখ্যা না, কেন দেখো 8কে কত দিয়ে ভাগ করা যায়, 2 4 8, আবার কি 4 2 8, আবার কি 8 1 8, আবার কি 8 1 1 8 8, মানে 8-এর উৎপাদকগুলো কি 1 2 4 8, তাই তো। তাহলে এটা মৌলিক সংখ্যা না। তারপর 9, 3 3 9, 3 9 1 9, দেখো এখানে 9-এর উৎপাদক কি 9 1 9, আবার কি 1 9 9, তাই তো। এখানে উৎপাদক কি দেখো এখানে 9-এর নামটাই উৎপাদক কি 9-এর উৎপাদক কি 9 1 9, আর কি 1 9 9, আর কিছু আছে, হ্যাঁ আছে, কি আছে 3 3 9, 3 3 9, তাই তো। আর কিছু আছে নেই, এই কটাই। তাহলে দেখো এ তো নিজে আছে আর সাথে কি 1, কিন্তু মাঝখানে আরও একটা ঢুকে আছে, তাহলে এরকম হলে তাকে কী বলা হয়, যৌগিক সংখ্যা। তাহলে 9ও চলছে না, 10 চলবে। তাহলে কিন্তু তোমরা এরকমভাবে চেক করবে, প্রথমে কি চেক করবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 7, তারপর 8, তারপর 9, এই আমি যেরকমভাবে দেখালাম এইভাবেই চেক করবে, উৎপাদকগুলো খুঁজে খুঁজে লিখবে। আর যেটার দেখবে যেই সংখ্যা নিজে এবং 1 তাকে কি বলবো, মৌলিক। আর যদি নিজে এবং 1 থাকে আর সাথে আরও অন্য কিছু থাকে তাকে কি বলা হয়, যৌগিক। তাহলে আমি যৌগিক নেবো না, কি বলছে মৌলিক। তাহলে 7-এর পর 9 চলছে না, 10ও চলবে না, কেন 5 2 10, 2 5 10, আবার কি 10 1 10, আবার কি 1 10 10, তাহলে এটাও না। তারপর কি 11, 11 হবে, দেখি 11 হয় কিনা, 11 11, আবার কি 1 11 11, দেখো আর কিছু দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যায় না। তাহলে এর উৎপাদক দেখো এ তো নিজে হয়ে যায় আর সাথে কি আছে 1, তাহলে এটাও কি মৌলিক সংখ্যা, তাই তো। এইভাবে তোমরা চেক করবে, আমি কিন্তু আর বলছি না। তারপর কত আছে 12, 12 কিন্তু হবে না, কেন 2 6 12, 6 2 12, তারপর 3 4 12, 4 3 12, তারপর 12 1 12, 1 12 12, অনেক উৎপাদক হচ্ছে, তাই তো। তোমরা এখানে দেখো 12টার কি হচ্ছে, কত দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে, তারপর কত দিয়ে 1 দিয়ে, তারপর কত দিয়ে 4 দিয়ে, 4 3 12, তারপর 3 দিয়ে, 3 4 12, তারপর 2 দিয়ে, 2 6 12, আবার কি 6 2 12, তাই তো। এতটা হচ্ছে, মানে এ তো নিজে আছে আর সাথে 1ও আছে, কিন্তু সাথে আরও অন্য কিছু আছে, ওই জন্য এটাকে কী বলা হয়, যৌগিক সংখ্যা। তাহলে এটাও চলবে না, তাহলে এটা মুছে দিলাম। তাহলে তারপরে কি আছে, আমি কিন্তু এরপরে উত্তরগুলো লিখছি। 12 হবে না, তারপর 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে, 18 হবে না, 19 হবে, 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 হবে, 30 হবে না, 31 হবে। 31 হবে কেন, দেখো তুমি এখানে 31কে কত দিয়ে ভাগ করা যায়, 31 1 31, আবার কি 31কে আবার কত দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে। 31কে কিন্তু আর কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে এ তো নিজে হচ্ছে আর সাথে কি আছে 1, তাহলে এটাও কি মৌলিক সংখ্যা। এইভাবে চেক করতে হবে। 31-এর পর কত হয় 32, 32 হবে না, 4 8 32, 2 16 32, 16 2 32, 32 1 32, হবে না। এইভাবে চেক করবে, মানে উৎপাদকগুলো তোমরা ধারে ধারে খাতায় লিখে লিখে করবে, বুঝতে পারবে। তোমাদের তো প্রথম 2-3টে দেখালাম, এইগুলো আর আমি দেখানোর প্রয়োজন বোধ করছে না, কারণ তোমরা বুঝে গিয়েছো এতক্ষণ ধরে। তারপর কথা আছে 32-এর পরে 33, 33ও কিন্তু মৌলিক না, কেন 3 11 33, 11 3 33, আবার কি 33 1 33, তাই তো। তাহলে উৎপাদক হচ্ছে, ওর উৎপাদক কী 33-এর উৎপাদক কী 3 11 1 33, তাই তো। এইগুলো হচ্ছে উৎপাদক, তাই তো। তাহলে 1 আর 33টা আছে, সাথে আরও অনেক কিছু আছে, ওই জন্য চলবে না। তাহলে ওটা কী সংখ্যা, যৌগিক সংখ্যা, তাই তো। তারপর 33-এর পরে কত হয় 34, চলবে না,
35 চলবে? চলবে না। তো 35 তুমি ধারে লিখে লিখে দেখবে, 5 সাথে 35, 7 5 35, 35 একে 35, 35 একে 35, আর 1 35, 35, এই তো। তাহলে এর উৎপাদক দেখো, এ তো নিজে হয়ে যায়, আর সাথে কি আছে, একও আছে, কিন্তু সাথে আরও এই দুটো আছে। তাহলে এই জন্য এটাকে কি বলা হবে, যৌগিক সংখ্যা। তাহলে এটাও চলবে না। তারপরে 35-এর পরে কথা হয় 36, 6 6 36 চলবে না। 37, 37 কিন্তু মৌলিক সংখ্যা, দেখবে এর উৎপাদক বার করে। তারপর 38 চলবে না, 39 চলবে না, 40 চলবে না, 41 চলবে, 42 চলবে না, তারপর 43 চলবে না। 43-এর দেখবে উৎপাদক বার করে, 43-এর উৎপাদক কিন্তু 43 একে 43, আর হচ্ছে 43 একে 43, আর দেখবে তুমি হচ্ছে এক 43 43, আর একটা দিয়ে যায় 21 3 43। সরি এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে দেখো কত বললাম আমি, 43 বললাম, তাই তো। তাহলে 43-এর উৎপাদক কিন্তু 43 কিন্তু একটা মৌলিক সংখ্যা। কেন দেখো এখানে 43, এখানে একটু আমি ভুল বলে ফেলেছি। এখানে দেখো 43 কি, এইটা তো 4 আর 3, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করা যায়, 4 10 3, তাই তো। তাহলে 43 একে 43, 1 3, এই তো মানে 1 43 43, তাই তো। আর কিছু দিয়ে ভাগ করা যায়, 43-কে যায় না। তাহলে এ দেখো, এ তো নিজেই আছে, আর সাথে কি আছে, 1, তাই তো। তাহলে এ নিজে আর উৎপাদক 1, তাহলে এটা কি মৌলিক সংখ্যা। তাহলে 43 চলবে, একটু ভুল বলে ফেলেছিলাম। তাহলে 43 মৌলিক সংখ্যা। তারপর 44 চলবে না, 45 চলবে না, 46 চলবে না, 47 চলবে। কেন, 47-এর উৎপাদক কিন্তু 47 আবার কি 1, তাই তো। তারপর দেখো 48 চলবে না। কেন, 6 8 48, 4 12 48, 48 একে 48 চলবে না, অনেক উৎপাদক। 49 দেখো, 49 চলবে না। কেন, 49-এর কটা উৎপাদক দেখো, তুমি লক্ষ্য করো। 49 একে 49, 1 49, 1 কত, 49, 7 7 49। তাহলে এর উৎপাদক তো নিজে ঠিক আছে, আর সাথে কি আছে, 1 আছে, কিন্তু এর সাথে দেখো আরও একটা আছে। তাহলে এটা কি যৌগিক সংখ্যা। তারপর 50 তো মোটে চলবে না। কেন, 25 2 50, তার মানে 25 একটা উৎপাদক, তারপর 2 একটা উৎপাদক, 1 একটা উৎপাদক, তারপর 5 10 50, 5 একটা উৎপাদক, 10 একটা উৎপাদক, ওই জন্য চলবে। তাহলে মৌলিক সংখ্যা মানে কি, যার উৎপাদক সেই সংখ্যা নিজে এবং 1, তাকে কি বলা হয়, মৌলিক সংখ্যা। তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম, ওইগুলো যদি বুঝতে পারো এর কোনো দরকার নেই, এক এক করে চেক করে। প্রথমে 1 তো মৌলিকও না যৌগিকও না। কেন, ওর দুটো উৎপাদকই 1, ওই জন্য ও মৌলিকও না যৌগিকও না, পরিষ্কার। তারপর 2 তো আমি বলে দিলাম মৌলিক। কেন, 2 এর উৎপাদক দুটো। কেন, 1 হচ্ছে ও নিজে, তার মানে 2 1 2, আর 1 হচ্ছে 1, মানে ওই 2 এর উৎপাদক দুটোই, 1 হচ্ছে 2 আর 1 হচ্ছে 1, মানে ও আছে আর সাথে আরেকটা আছে, তাই তো। 3 এইভাবে চেক করবে সব গড়ে, 2 এর পর 3, তারপর 4 5, এই উৎপাদক বার করে করে দেখবে, যার উৎপাদক সে নিজে এবং 1 হবে, তাকে কি বলবো, মৌলিক সংখ্যা, পরিষ্কার। তাহলে এইগুলো 1 থেকে 50-এর মধ্যে কি মৌলিক সংখ্যা, পরিষ্কার। এইবার এইগুলো বাদ দিয়ে এর মধ্যে যা পড়ে থাকবে সেগুলো কি যৌগিক সংখ্যা। এর পরের প্রশ্নই আছে, কি বলা আছে, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা। তাহলে এর পরে কি কি পড়ে আছে, যেগুলো দেখো 2 3, 2 3 তো হয়ে গেছে, 4 নেই, তাহলে 4 হবে। তাহলে এইগুলো কি সংখ্যা, সব মৌলিক সংখ্যা, তাই তো। এইগুলো তোমাদের তো এক্ষুনি দেখালাম, এইগুলো কি সংখ্যা, সব মৌলিক সংখ্যা। তাহলে এইগুলো বাদ দিয়ে যা পড়ে থাকবে সব কি হবে, যৌগিক, সিম্পল জিনিস। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা বলে দিলাম, কি যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদকের আরেক নাম গুণনীয়ক, তাই তো। যে সকল সংখ্যার উৎপাদক সেই সংখ্যা নিজে ও 1, তাকে কি বলা হয়, মৌলিক। এইগুলো আমি তো একটা দুটো তোমাকে দেখালাম যে এর উৎপাদক, আর আগের দিন আমি ডিটেলসে বলে দিলাম যে উৎপাদক কীভাবে বার করতে হয়, তাও এখানে আমি মোটামুটি আলোচনা করে দিলাম, তাই তো। তাহলে এই সংখ্যাগুলোর উৎপাদক সব কি 1 ও সেই সংখ্যা নিজে, মানে 2-এর উৎপাদক 2 আর কি 1, ওই জন্য এটাকে মৌলিক বলা হয়। একটা দুটো আমি করে দেখালাম, এই সবগুলো করতে গেলে অনেক সময় লেগে যাবে, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। এইবার তাহলে 3-এর দাগের প্রশ্নটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে কিন্তু পড়তে হবে আগে, কী বলছে দেখো, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা লিখি, তাই তো। তাহলে এখানে কী লিখতে বলছে আমাকে, যৌগিক সংখ্যা লিখতে বলছে, তাহলে তাই তো। তাহলে এইটা কিন্তু পড়তে হবে, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা লিখি, তাই তো। তাহলে যৌগিক সংখ্যা মানে কি, যার উৎপাদক সেই সংখ্যা নিজে 1 এবং সাথে আরও অন্য কিছু থাকবে, মানে যেই সংখ্যার উৎপাদক সে তো হবে, আরও সাথে অনেক কিছু থাকবে। ধরো এখানে আমি লিখলাম 6, তাহলে 6-এর উৎপাদক কি কি, 2 3 6, তাই তো, 3 2 6, আর কি 6 1 6, আর 1 6 6, মানে 6কে কি উৎপাদক, মানে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে 6কে কি দিয়ে ভাগ করা যায়, 2,
3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো এ তো নিজে আছে আর সাথে 1ও আছে, কিন্তু এছাড়া দেখো এই দুটো ছাড়াও এটাও আছে এটাও আছে, তাই তো? তাহলে এ তো নিজে আছে আর সাথে 1ও আছে, কিন্তু এই ছাড়া যদি আরও অনেক কিছু থাকে তাকে আমরা কি বলি? যৌগিক। মানে এরা দুটো তো থাকবেই আর সাথে এইগুলোও থাকবে, তাই তো? তাহলে এরকম থাকলে তাকে আমরা কি বলি? যৌগিক। মানে তার শুধু দুটো উৎপাদক হবে না, 2-এর বেশি উৎপাদক। এখানে কটা দেখতে পাচ্ছি? একটা, দুটো, মানে দুটো উৎপাদক দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমরা কি এই দুটো হলে আমরা মানে এ তো নিজে আর সাথে 1 হলে তাকে আমরা কি বলতাম? মৌলিক। তাহলে এখান থেকে আরও একটা জিনিস জেনে গেলাম, মৌলিক সংখ্যার উৎপাদক কটা হয়? দুটো হবে। কেন? এ তো নিজে হবে আর সাথে কি হবে? 1। তাহলে দুটো উৎপাদক হলে তাকে কি বলবো? এটা একটা সোজা নিয়ম হিসেবে মনে রাখতে পারো। দুটো উৎপাদক হলে তাকে কি বলবো? তাকে মৌলিক। আর 2-এর বেশি উৎপাদক হলে তাকে কি বলবো? যৌগিক। তাহলে বোঝা গেল। তাহলে এটা শর্ট, তখন এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, কোনো সংখ্যার দুটি উৎপাদক হলে তাকে আমরা কি সংখ্যা বলবো? মৌলিক সংখ্যা। তুমি দেখতে পেলে 6-এর যদি এই দুটো উৎপাদক থাকতো, 6কে 6 দিয়ে আর কি 1 দিয়ে, মানে এই 6কে কি দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে আর কি দিয়ে? 1 দিয়ে। আর আমি এই দুটো এখন বাদ দিচ্ছি, তাহলে এই দুটো মানে এই দুটো বাদ দাও। তাহলে এই দুটো থাকলে আমরা 6কে কি বলতাম? মৌলিক সংখ্যা। তাহলে এই একটা দুটো, তাহলে এটা কি? উৎপাদক। তাহলে দুটো উৎপাদক থাকলে তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। তাহলে এটা নিয়ম হিসেবে রাখতে পারো যে সংখ্যার দুটো উৎপাদক তাকে আমরা কি বলবো? মৌলিক। আর 2-এর বেশি উৎপাদক হলে তাকে কি বলবো? যৌগিক। এইগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা বলতে এইগুলো আমরা কাজে লাগাবো। মানে কি, যাকেই শর্ট নিয়ম হিসেবে আমরা ধরবো, মানে যাকে 2-এর বেশি যাতে থাকবে উৎপাদক তাকে আমরা কি বলবো? যৌগিক। আর দুটো থাকলে তাকে আমরা কি বলবো? যৌগিক। যে অঙ্কে মানে উৎপাদক, মানে যে সংখ্যার উৎপাদক দুটো থাকবে তাকে আমরা কি বলবো? মৌলিক। দেখো এই দুটো থাকলে আমরা কি বলতাম? মৌলিক। কিন্তু 2-এর বেশি মানে এইগুলো সব থাকলে তাকে আমরা কি বলতাম? যৌগিক। এটা কিন্তু নিয়ম হিসেবে পরের থেকে মনে রাখবে। পরিষ্কার? তাহলে চলো অঙ্কটা করে যাক। এইবার তাহলে যাওয়া যাক অঙ্ক। তাহলে কি বলছে? 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা লিখি, তাই তো? তাহলে যৌগিক সংখ্যা মানে কি বললাম? যে সংখ্যার উৎপাদক 2-এর বেশি, মানে একটা, দুটো, তিনটে, মানে 2-এর বেশি। অনেক হলে তো অসুবিধা নেই, কিন্তু দুটোর বেশি হতে হবে। মানে 2 হলে হবে না, 3টে হতে হবে, 4টে হতে হবে, 5টে হতে হবে, 6টা হতে পারে, 7টা হতে পারে, কোনো যায় আসে না। কিন্তু দুটো হবে না, যাবে না। দুটো হলে তাকে আমরা কি বলবো? মৌলিক। তাহলে 1 থেকে 50-এর মধ্যে শুরু করা যাক। যৌগিক সংখ্যা কি আছে? যৌগিক সংখ্যা। চলো শুরু করা যাক। প্রথমে কি 1 মৌলিকও না যৌগিকও না। বললাম কেন? কারণ দুটো উৎপাদকই 1-এর 1, তাই তো? ওই জন্য মৌলিকও না যৌগিকও না। 2-এর কটা উৎপাদক দেখো? 2-1-কে 2, 1-2-এ 2। এর উৎপাদক কটা? এ আর এ। কটা উৎপাদক হয়েছে? দুটো। তাহলে এটা কি? মৌলিক। এইটা কিন্তু নিয়ম হিসেবে মনে রাখবে, ছোট নিয়ম হিসেবে মনে রাখবে। যে সংখ্যা দুটো উৎপাদক তাকে কি বলবো? মৌলিক সংখ্যা। আর যে সংখ্যা 2-এর বেশি উৎপাদক তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। তাহলে এর কটা উৎপাদক? দুটো। তার মানে এ তো নিজে আর সাথে কত আছে? 1। তাহলে এটাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে 2 চলবে না। 3-এর উৎপাদক কি আছে দেখো? 2-এর পর কত হয়? 3। তাহলে 3-এর উৎপাদক 3 আর কত? 1। 3-1-কে 3, 1-3-3। আর কিছু আছে? নেই। তাহলে এর উৎপাদক কটা? একটা, দুটো। তাহলে এটাও কি? মৌলিক। দুটো উৎপাদক হলে তাকে কি বলবো? মৌলিক। আর 2-এর বেশি হলে যৌগিক। পরিষ্কার? মনে থাকে যেন। এটা নিয়ম হিসেবে কিন্তু পরবর্তীতে ব্যবহার করা যেতে পারে, মানে ব্যবহার করব। তাহলে চলো এইবার দেখো। তাহলে 3 তো হয়ে গেল। 3-এর পর কত হয়? 4। তাহলে 4-কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে 4। 4-1-এ 4, 1-4-এ 4। এইগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম আগের দিন যে কীভাবে বার করতে হয় উৎপাদক। তাহলে দেখো এখানে একটা উৎপাদক, দুটো উৎপাদক, 3টে উৎপাদক। তাহলে এটা 3টে উৎপাদক, তাহলে আমরা কি বলবো? যৌগিক, তাই তো? তাহলে এটা 4টা প্রথমে হলো। তাহলে 4-এর পরে কত হয়? 5। এইভাবে চেক করতে 5-কে কত দিয়ে ভাগ করা যায়? 5-একে 5 আর কি 1-5-এ 5, তাই তো? তাহলে এর উৎপাদক আর কিছু দিয়ে ভাগ করা যায় না 5-কে। তাহলে এর উৎপাদক এই একটা, তাহলে কটা? একটা, দুটো। তাহলে দুটো উৎপাদক হলে তাকে কি বলবো? মৌলিক। আর 2-এর বেশি হলে যৌগিক। এটা কিন্তু নিয়ম হিসেবে মনে রাখবে। দুটো উৎপাদক হলে তাকে কি বলা হয়? মৌলিক। আর 2-এর বেশি হলে যৌগিক। তাহলে 5 চলছে না। 5-এর পরে কত হয়? 6। তাহলে 6-এর উৎপাদক দেখো কত হয়? 6-এর উৎপাদক কত? 2-3-এ 6, 3-2-এ 6, 6-1-কে 6, 1-6-এ 6, তাই তো? এই কটা দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে দেখো কটা আছে উৎপাদক? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে 1, 2, 3, 4। তাহলে এটা কি? 2-এর বেশি, তাই তো? তাহলে 2-এর বেশি একটা, দুটো তো আছে। আর এটা কি দেখতে পাচ্ছি আমরা? 2-এর বেশি মানে 2-এর থেকে অনেক, মানে একটা, দুটো, তিনটে, চারটে। তা 4 2-এর থেকে বেশি না কম? বেশি, মানে 4-এর বেশি উৎপাদক, মানে 2-এর বেশি উৎপাদক আছে। তাহলে এটাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা।
পরিষ্কার? তাহলে এক কথায় মনে রাখবো, দুটো যে সংখ্যা দুটো উৎপাদক তাকে কি বলা হবে? মৌলিক। এটা কিন্তু বারবার বলছি কারণ এটা সূত্র হিসেবে মনে রাখবে, যে সংখ্যা দুটো উৎপাদক তাকে কি বলা হয়? মৌলিক। আর দুইয়ের বেশি হলে তাকে যৌগিক। তাহলে এখানে উৎপাদক কটা? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কই চার বেশি দুইয়ের থেকে না কম? বেশি। তাহলে এখানে দুইয়ের বেশি উৎপাদক আছে, তাহলে এটাকে কি বলা হবে? যৌগিক। তাহলে কত হবে? 6টা কি যৌগিক সংখ্যা, তাহলে 6টা চলবে। 6-এর পর কথা হয় 7। 7কে কত দিয়ে ভাগ করা যায়? 7-কে 7, একসাথে 7। তাহলে এর উৎপাদক কটা? দুটো। তাহলে এটাকে কি বলা হয়? মৌলিক। তাহলে আমি মৌলিক চলবে না, কেন? আমার যৌগিক নিতে বলেছে। তাহলে 7-এর পর কথা হয় 8। তাহলে 8কে দেখো কত দিয়ে ভাগ করা যায়? 1 8-এ 8, 8-একে 8, 2 4-এ 8, 4 2-এ 8, তাই তো? পরিষ্কার? তাহলে এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, চারটে উৎপাদক মানে দুইয়ের বেশি উৎপাদক। তাহলে এটাকে কি বলা হয়? যৌগিক সংখ্যা। এইভাবে কিন্তু তোমরা চেক করবে, আমি আর চেক করছি না, পরস্পর বসে যাচ্ছি, তোমাদের কিন্তু ধরে নিচ্ছি তোমরা উৎপাদক বের করতে জানো। আমি কিন্তু 3-4টে দেখালাম আর পরবর্তীতে আমি দেখাচ্ছি না, ডাইরেক্ট লিখছি। তাহলে 6-এর পর কথা হবে 8, 9 চলবে, 10ও চলবে। কিভাবে চলবে? এই উৎপাদক বার করে করে দেখবো। 10কে কী কী দিয়ে ভাগ করা যায়? 1 10-এ 10, 10 1-এ 10, 2 5-এ 10, 5 2-এ 10। তাহলে এর উৎপাদক দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, মানে দুইয়ের বেশি উৎপাদক আছে। তাহলে এটাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। ওই জন্য চলছে। এইভাবে তোমরা খাতায় চেক করবে। আমি যদি একটা একটা করে দেখাতে চাই অনেক সময় লাগবে, ওই জন্য কিন্তু আমি দেখাতে চাইছি না। এমনি ভিডিও লম্বা হবে বুঝতে পারছি, কিন্তু যদি আমি একটা একটা করে ডিটেলস দেখাতে চাই কিন্তু ভীষণ লম্বা হয়ে যাবে। আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করতে দিলাম যে যৌগিক আর মৌলিক সংখ্যা কীভাবে চিনতে হয়, তাও আমি এখানে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। তাহলে 10 তো হয়ে গেল, 10-এর পর 11, 11 চলবে না, 11 মৌলিক সংখ্যা। 12 চলবে, 12-র পরে কত হবে? 13 চলবে না, 14 চলবে, 15 চলবে, 16 চলবে, 17 চলবে না, 18 চলবে, 19 চলবে না, 20 চলবে, 21 চলবে, 22 চলবে, 23 চলবে না। কিভাবে চলবে না 23? দেখো 23কে কি দিয়ে উৎপাদক খুঁজতে হবে তো। তাহলে এই অঙ্কে যৌগিক সংখ্যা খুঁজতে গেলে তোমাকে কি উৎপাদক বার করতে হবে। তাহলে উৎপাদক যখন দুটো হবে তাকে মৌলিক বলবো, আর 2-এর বেশি হলে তাকে কি বলবো? যৌগিক। তাহলে 23-এর উৎপাদক মানে 23কে কি কি দিয়ে ভাগ করা যায়? তাহলে 23 1-কে 23, 1 23 23, আর কিছু আছে আর উৎপাদক নেই। তাহলে একটা উৎপাদক দুটো, তাহলে দুটো উৎপাদক হলে তাকে আমরা কি বলি? যৌগিক। তাহলে এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা। দুটো উৎপাদক হলে তাকে মৌলিক সংখ্যা বলে, আর 2-এর বেশি হলে তাকে কি বলবে? যৌগিক, তাই তো? এটা কিন্তু নিয়ম হিসেবে মনে রাখবে। তাহলে ও 2-এর দুটো উৎপাদক, ওই জন্য মৌলিক। তাহলে 23টা মৌলিক সংখ্যা নেওয়া যাবে না। 23-এর পর 24 চলবে। কিভাবে চলবে? এই উৎপাদক বার করে দেখবে। 24কে কত দিয়ে ভাগ করা যায়? 2 12 24, 12 2 24, 4 6 24, 6 4 24, 24 1-কে 24, 1 24 24, 24 কোথায় যায়? 1 24, তারপর 3 8-এ 24, 8 3-এ 24, আরও থাকবে এর মধ্যে, না একটাও বাদ যায়নি। এই তাহলে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা 6টা 7টা 8টা, এর কটা উৎপাদক? 8টা, মানে 2-এর বেশি। তাহলে এটা কি? যৌগিক সংখ্যা, তাই তো? তাহলে 2-এর বেশি হলে তাকে যৌগিক বলে, আর দুটো হলে তাকে কি বলে? মৌলিক। মনে থাকে জানো, এটা শর্টকাট নিয়ম হিসেবে মনে রাখবে। ওই বারবার সেই সংখ্যার উৎপাদক সেই সংখ্যা এবং নিজে এরকম হলে মানে শুনতে খারাপ লাগে না কিরকম, বড় জিনিস বলতে কেন? তাহলে আমি সোজা ভাষায় মনে রাখবো কি? দুটো মৌলিক সংখ্যা মানে দুটো উৎপাদক থাকবে, আর যদি 2-এর বেশি থাকে তাকে কি বলবো? যৌগিক। কি সুন্দর সোজা লাগছে, তাই তো? তাহলে 24-এর পর কথা হয় 24 তো চলছে, 25ও কি চলবে? তাহলে 24 হলো বুঝলাম কেন। তাহলে 25টা দেখা যাক। 25-এর উৎপাদক কি কি? 25-এর উৎপাদক দেখো, 25-এর উৎপাদক দেখো, তোমাকে 25কে কি কি দিয়ে ভাগ করা যায়? 5 5-এ 25, 25 1-কে 25, তাই তো? 1 25 25, তাই তো? তাহলে এটার দেখো উৎপাদক কটা কটা, দেখো এখানে ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে। একটা, দুটো, তিনটে, তাহলে এর উৎপাদক কটা? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে 3টে উৎপাদক মানে 2-এর বেশি। তাহলে এটাকে কি বলবো? যৌগিক। এইভাবে চেক করবে তোমাদের, কিন্তু তাও আমি বোঝানোর চেষ্টা করছি। ভিডিও লম্বা হয়ে গেলেও কিন্তু কিছু করার নেই। তাহলে 25টা কি? যৌগিক সংখ্যা। 25-এর পর কথা হয় 26, 26টা চেক করবে। দেখো 2 2 13 26 হয়, 13 2 26। তোমরা 13-র নাম তো আমি ধরে নিচ্ছি, কিন্তু এখন 20 পর্যন্ত সবার নামটা মুখস্থ। 2 13 26, 13 2 26, 26 1-কে 26, 1 6-এ এই 1 26 26। তাহলে এর উৎপাদক দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে 2-এর বেশি উৎপাদক, তাহলে কি বলবো? যৌগিক। দুটো হলে মৌলিক, আর 2-এর বেশি হলে যৌগিক। পরিষ্কার? তাহলে মন থাকে জানো। তাহলে 26 চলছে, 27 চলবে। আমি কিন্তু আর দেখাচ্ছি না, কেন? ওই উৎপাদক বার করে করে দেখবো। দুটো হলে তাকে কি বলবো? মৌলিক, আর 2-এর বেশি থাকলে তাকে কি বলবো? যৌগিক।
সিম্পল নিয়ম। তাহলে 27 চলছে, তারপর দেখি 28 চলবে, 29 চলবে না। কেন চলবে না দেখবে, উৎপাদক ওর দুটো উৎপাদক আছে। 29কে কী দিয়ে ভাগ করা যায়, 29 29, 29 29, মানে এর উৎপাদক একটা দুটো। তাহলে দুটো উৎপাদক থাকলে তাকে কি বলবো, যৌগিক না মৌলিক। দুটো থাকলে তাকে মৌলিক, দুটো উৎপাদক থাকলে মৌলিক, আর 2-এর বেশি থাকলে তাকে কি বলবো, যৌগিক। এটা নিয়ম হিসেবে মনে রাখবে, পরিষ্কার। আর এমনি তো তোমরা জানো যে মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যার উৎপাদক সেই সংখ্যা নিজে ও এক। কিন্তু ওটা বললে একটু কিরকম একটা মতো লাগছে, তাহলে এইটা সোজা নিয়ম হিসেবে মনে রাখবে। যে সংখ্যার উৎপাদক দুটি তাকে কি বলবো, মৌলিক সংখ্যা। আর যে সংখ্যার উৎপাদক 2-এর বেশি তাকে কি বলবো আমরা, যৌগিক সংখ্যা। সিম্পল নিয়ম, পরিষ্কার। তাহলে 28-এর পর 29 চলছে না, তোমাদের দেখালাম কেন চলছে না। 30 চলবে, 31 চলবে না, 32 চলবে, 33 চলবে। কেন, 33কে কী দিয়ে ভাগ করা যায়, 3 11 33, 11 3 33, তারপর 33 1 33, 1 33 33। তাহলে এর উৎপাদক দেখো 1 2 3 4, মানে 2-এর থেকে বেশি। তাহলে এটাকে কি বলা হবে, যৌগিক সংখ্যা। এইভাবে কিন্তু চেক করবে, আমি 1 2 দেখিয়ে দিচ্ছি মাঝে মধ্যে। আচ্ছা তোমরা তো জানো মৌলিক আর যৌগিক, আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম যে কীভাবে চেক করতে হয়, আমি আর বলছি না এতে। 33-এর পর 34 চলবে, 35 চলবে, 36 চলবে, 37 চলবে না, 38 চলবে, 39 চলবে, 40 চলবে, 41 চলবে। 41 চলবে না, কেন, 41-এর দুটো উৎপাদক, এক হচ্ছে 1 আর একটা। 41-এর কিন্তু চলবে না, কেন, 41-এর উৎপাদক দুটো। 41 আমি লিখলাম এখানে, দেখো 41কে কী দিয়ে ভাগ করা যায়, 41 1 41, 1 41 41। তাহলে এর উৎপাদক একটা দুটো, তাহলে দুটো উৎপাদক হলে তাকে কি বলা হয়, মৌলিক। তাহলে চলবে না, আমার নিত বলেছে যৌগিক, তা মৌলিক আমি নেবো কেন। তাহলে 41 চলছে না, 42 চলবে, 43 চলবে না, 44 চলবে। কেন, 44-এর উৎপাদক তোমরা খাতায় ভেঙে দেখবে, 44কে কী দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে। ভেঙে দেখবে 2 দিয়ে ভাগ করা যায়, 22 2 2 22 44, আবার কি 22 2 44। আর কি দিয়ে ভাগ করা যায়, 4 11 44, 11 4 44, আর 44 1 44, আর 1 তো থাকবেই সাথে। তাহলে 1 2 3 4 5টা আরও তো আছে। তাহলে এটা কি 2-এর বেশি উৎপাদক, তাহলে এটা কি যৌগিক। 2-এর বেশি হলে তাকে যৌগিক সংখ্যা। উৎপাদক যদি 2-এর বেশি মানে দুটোর বেশি থাকে তাকে কি বলে, যৌগিক সংখ্যা। আর যদি দুটো থাকে তাকে কি বলবো, মৌলিক। সিম্পল জিনিস। তারপর দেখো 44-এর পর কত হয়, 45 চলবে, 46 চলবে, 47 চলবে না, 48 চলবে, তারপর 49 চলবে, 50 চলবে। আমার নিত বলেছিল কত পর্যন্ত, 50 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা, এই যৌগিক সংখ্যাগুলো কী কী, এখান থেকে এই পর্যন্ত। মুখস্থ করার কিন্তু কিছু নেই, ওই একইভাবে চেক করবে। এই অঙ্ক আসে না পরীক্ষায়, করে রাখবে আপনি বোঝার সুবিধার্থে। এইটা কিন্তু আসে যে এই পরীক্ষা কিন্তু এটা জিজ্ঞাসা করে যে কোনো সংখ্যার উৎপাদক যদি দুটি থাকে সেই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলা হবে না যৌগিক সংখ্যা বলা হবে। কি লিখবে, দুটো থাকলে তাকে কি বলবো, মৌলিক। আর যদি বলে 2-এর বেশি থাকে তাকে কি বলবো, যৌগিক। তাহলে এই দুটো কিন্তু নিয়ম হিসেবে মনে রাখবে। যে সংখ্যার দুটো উৎপাদক তাকে কি বলবো, মৌলিক। আর 2-এর বেশি থাকলে যৌগিক। বোঝা গেল এটা, মুছে দিলাম। 4-এর দাগটা নেওয়া যাক। কিন্তু পরে প্রশ্নটা লিখে নিলাম, মানে 4-এর দাগের প্রশ্নটা আগে পর্যন্ত পড়তে হবে। আর বারবার বলছি, আমি কিন্তু আগের দিন আলোচনা করে রেখেছিলাম, ওই ভিডিওটা না দেখলে কিন্তু ভীষণ অসুবিধা হবে। এই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা যদি আমি এখন বোঝাতে চাই কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করব না। এমনি সিম্পল নিয়মে বলে দিলাম, দুটো নিয়ম হিসেবে কি, যে সংখ্যার দুটো উৎপাদক তাকে কি বলা হবে, মৌলিক। আর যার দুটোর বেশি উৎপাদক থাকবে তাকে কি বলা হবে, যৌগিক। এটা আগের দিনের ভিডিওতে বলা হয়নি হয়তো, তার জন্য সরি, কিন্তু এটা আমার বলা উচিত ছিল। মানে যে সংখ্যার দুটো উৎপাদক তাকে কি বলা হবে, মৌলিক। আর দুটোর বেশি থাকলে তাকে কি বলা হবে, যৌগিক। পরিষ্কার। এগুলো আগের দিন আমার বলা উচিত ছিল, মনে ছিল না, এই ভিডিওতে বলে দিলাম। পরিষ্কার। তাহলে কি বলছে প্রশ্নটা পড়া যায়, কি বলছে, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক লিখি, তাই তো। তাহলে আগে প্রশ্নটা কি বলছে বুঝে দেখি, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি সেটা আগে জানতে হবে। তোমরা 3-তে অলরেডি শিখে এসেছিলে, তোমরা আশা করি তোমরা 5-এ পড়ো, মানে এইগুলো জানো। জোড় সংখ্যা কি কি, 0 2 4 6 8, মানে এইগুলো যাতে থাকবে সেগুলো কি সব জোড় সংখ্যা। ধরো আমি একটা লিখলাম 1 4, সবসময় শেষেরটা লক্ষ্য করতে হয়, 1 4, তাই তো।
তাহলে এর শেষে কত আছে 4, মানে এইটা আছে, তাই তো? তাহলে এটা জোড় সংখ্যা, চোখ বুঝিয়ে এটা কি জোড় সংখ্যা, পরিষ্কার? তাহলে কোনো সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলেই তাকে আমরা কি বলবো? জোড় সংখ্যা। এটা কিন্তু জোড় সংখ্যা চেনার নিয়ম। এগুলো আমার এখানে আলোচনা করার দরকার ছিল না, তাও আমি করে দিচ্ছি। এখানে আমি কি বললাম, জোড় সংখ্যা কিভাবে চিনবো? জোড় সংখ্যাকে 0, 2, 4, 6, 8 এইগুলো যদি কোনো সংখ্যার লাস্টে বা শেষে থাকে তাকেই আমরা কি বলবো? জোড় সংখ্যা। তাহলে তোমাকে এরকম একটা বড় হিজিবিজি এরকম একটা দিয়ে দিলাম, এখানে কত দিলাম? 3। তাহলে এটা কি জোড় সংখ্যা? তোমাকে চেক করতে পারে। তাহলে এর দেখো আমি সবসময় লক্ষ্য করবো কি বললাম, শেষেরটা। তাহলে শেষেরটা কত আছে দেখো 8, তাহলে 8 দেখো এইটা। তাহলে এইগুলো থাকলে এই 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে আমরা কি বলবো? তাকে জোড় সংখ্যা। তাহলে এর শেষে কত আছে 8, মানে এইটা আছে। তাহলে এটা কি জোড় সংখ্যা। যদি 8-এর জায়গায় আমি দিতাম কত 7, তাহলে দেখো 7-এর মধ্যে আছে নেই, তাহলে এটা কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা জোড় বিজোড় কিভাবে চেক করব? সবসময় শেষে তার এইগুলো থাকবে 0, 2, 4, 6, 8, সামনে যা খুশি থাক আমি সবসময় লক্ষ্য করবো শেষেরটা। শেষে কত থাকতে হবে? 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে জোড়, আর না থাকলে বিজোড়। সিম্পল নিয়ম, পরিষ্কার? তাহলে জোড় সংখ্যা চেক করে কিন্তু এইটাই নিয়ম, পরিষ্কার? এইবার তাহলে জোড় সংখ্যা কি বুঝে গেলে আলোচনা করলাম। এইবার চলো অঙ্কটা পড়া যায়। কি বলছে? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক লিখি, তাই তো? তাহলে এই 2টা আমি নিতে পারবো না, বলতে 2 ছাড়া মানে 2টার বাদ দিয়ে। মানে কিন্তু আগে বুঝতে হবে, প্রশ্নর কিন্তু মানে আগে পরিষ্কার থাকতে হবে। কি বলছে? 2 ছাড়া মানে 2টার বাদ দিয়ে, তাহলে এটা আমি নিতে পারবো না। তাহলে এইটা বলছে এইটা বাদ দিয়ে এটা মৌলিক না যৌগিক, তোমাকে চেক করতে হবে মৌলিক না যৌগিক। তাহলে কিভাবে চেক করবো? 2 ছাড়া মানে 2টার বাদ দিয়ে, মানে কিন্তু আগে বুঝতে হবে। প্রথমে আমরা কি বুঝলাম? জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যা, জোড় সংখ্যার আলাদা মানে কি জিনিস সেটা আমরা 3 ভিডিওতে একদিন অন্যদিন আলোচনা করব, আলোচনা অলরেডি করে এসেছি, তাও এখানে আমি শর্ট করে বলে দিলাম। জোড় সংখ্যা মানে কি? যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকে, পরিষ্কার? এইবার আমার প্রশ্নটা হচ্ছে 2 ছাড়া মানে 2কে বাদ দিয়ে, তাহলে 2টা নেওয়া যাবে না। 4, 6, 8 মৌলিক না যৌগিক? আমাকে জিজ্ঞেস করছে মৌলিক না যৌগিক, 2 ছাড়া কিন্তু মানে 2 বাদ দিয়ে, মানে 4, 6, 8 এইগুলো মৌলিক না যৌগিক। তাহলে চলো চেক করা যাক। তাহলে মৌলিক যৌগিক চেক করতে গেলে কি চেক করতে হয়? উৎপাদক দিয়ে চেক করতে হয়। তাহলে 4-এর উৎপাদক কি? মানে 4কে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে চলো করা যাক। প্রথমে 4কে দেখি আমি, 2 দুগুণ 4, 4 একে 4, 1 4 4। তাহলে এর উৎপাদক দেখো কটা হয়েছে? 1টা 2টো 3টে, তাহলে 3টে উৎপাদক। মানে 3টে উৎপাদক থাকলে তাকে কি বলা হয়? ভালো করে মনে করো, আগে বলেছি কিন্তু, 2টো থাকলে তাকে কি বলা হয়? মৌলিক। আর 2-এর বেশি থাকলে তাকে কি বলা হয়? যৌগিক। তাহলে এটা 1টা 2টো 3টে, 2-এর বেশি আছে, তাহলে কি যৌগিক। এটা তো বোঝা গেল যৌগিক। একইভাবে 6টা আমি ভাঙি, এই ধারে ভাঙি, তাহলে 6-এর উৎপাদক কী কী? মানে 6কে যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে 6কে কী দিয়ে ভাগ করা যায়? নামটা পড়ো, চলো চোখ বন্ধ করে নামটা পড়ো। 2 3 6, 3 2 6, 6 1 6, 1 6 6। তাহলে দেখো এখানে এর উৎপাদক কটা? 1টা 2টো 3টে 4টে, তাই তো? তাহলে এখানে দেখো কটা উৎপাদক? 1টা 2টো 3টে 4টে, তাই তো? তাহলে 4টের বেশি উৎপাদক, এখানে 2টোর বেশি উৎপাদক। দেখো 1 2 3 4, তাই তো? তাহলে 2-এর বেশি উৎপাদক আছে, মানে 2টোর বেশি উৎপাদক থাকলে তাকে কি বলে? যৌগিক। আর 2টো থাকলে মৌলিক। তাহলে কিন্তু এই শর্ট নিয়মটা কাজে লাগছে খুব। এই পরের ভিডিওতে কিন্তু আমি এই শর্ট নিয়মটাই ভাববো, সবাই কিন্তু এই নিয়মটা মনে রাখবে। 2টো থাকলে তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। 2টো উৎপাদক থাকলে তাকে কি বলা হবে? মৌলিক। আর যদি 2-এর বেশি থাকে যৌগিক। তাহলে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 2-এর বেশি উৎপাদক আছে, তাহলে এটাকে কি বলা হবে? যৌগিক। তার মানে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা কি বুঝবো? আমি 2টো চেক করলাম, আমি 4 আর 6 তো চেক করলাম, তারপর তোমরা 8টা চেক করবে, আমি চেক করে দিচ্ছি। 8-এর উৎপাদক কত? 8কে কি দিয়ে ভাগ করা যায়? 8 1 8, 2 4 8, 4 2 8, 1 8 8। আর কিছু আছে উৎপাদক? হ্যাঁ, না সব হয়ে গেছে। তাহলে দেখো এর উৎপাদক কটা? 1টা 2টো 3টে 4টে, তাই তো? তাহলে 1 2 3 4, মানে 2টোর বেশি উৎপাদক। তাহলে এটা কি যৌগিক সংখ্যা, তাই তো? তাহলে 2 ছাড়া যে কটা জোড় সংখ্যা আছে পৃথিবীতে তুমি যা খুশি নিতে পারো, সব কি যৌগিক। তোমাকে আমি প্রথম 3টে দেখলাম, তাহলে এইটাও কিন্তু নিয়ম হিসেবে মনে রাখতে পারো। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা কি মৌলিক, এখানে গুলিয়ে গেছে, যৌগিক। তোমাদের তো দেখালাম এক্ষুনি।
তাই তো, তা এগুলো কিন্তু গুলিয়ে যেতে পারে। ওই জন্য কিন্তু আমি বারবার বলছি, মানে দুটো উৎপাদক থাকলে তাকে কী বলা হয়, মৌলিক, আর দুইয়ের বেশি থাকলে যৌগিক। গুলিয়ে যেতে পারে কিন্তু, ওই জন্য আমি বারবার বলছি দুটো থাকলে তাকে বলে মৌলিক, আর দুইয়ের বেশি থাকলে তাকে কী বলবো, যৌগিক। তাই তো, তাহলে এই দুই ছাড়া আমরা কী দেখতে পাচ্ছি, সব জোড় সংখ্যা কী দেখতে পাচ্ছি আমরা, যৌগিক। তাহলে এটাও কিন্তু মনে রাখতে পারো। এইভাবে এখানে কিন্তু তোমরা এইগুলো হচ্ছে একটা দুটো তো মানে এই উদাহরণ দিয়ে চেক করবে, তাহলে মন থাকবে। কি বলছে, দুই ছাড়া মানে দুইকে বাদ দিয়ে। তাহলে দুইকে বাদ দিয়ে আর জোড় সংখ্যা কি আছে, 4, 6, 8। আমি 4টা চেক করলাম, কটা উৎপাদক পেলাম, 3টে। তাহলে দুইয়ের বেশি, তাহলে এটা যৌগিক সংখ্যা। তাহলে প্রথমেই উত্তর পেয়ে গেলাম। আর তাও যদি বিশ্বে নয়, পরেরটাই যাবে কত, 6। ভেঙে দেখলাম কটা উৎপাদক পেলাম, 4টে। তার মানে কি, দুইয়ের বেশি উৎপাদক মানে দুটোর বেশি, তাহলে এটাও কি যৌগিক। এটা বিশ্বে হচ্ছে না, দেখে পরেরটাই যাও, 8-এ কটা উৎপাদক, 1, 2, 3, 4, 4টে উৎপাদক মানে দুইয়ের বেশি উৎপাদক মানে দুটোর বেশি, তাহলে এটাও কি যৌগিক। তাই তো, তাহলে আমরা কি পেলাম, দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা কি, যৌগিক সংখ্যা। পরিষ্কার। তাহলে এক কথায় কি মনে রাখবো, মৌলিক সংখ্যা মানে যার উৎপাদক দুটো, আর যৌগিক মানে দুটোর বেশি উৎপাদক থাকবে। পরিষ্কার, এটা তো বোঝা গেল। এইবার 5-এর দাগে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম। এটা কিন্তু পরীক্ষায় শূন্যস্থান পূরণে আসে, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে প্রত্যেক জোড় সংখ্যা, এখানে এরকম দেওয়া থাকবে, আর ব্র্যাকেটে দেওয়া থাকবে এইটা, এখানে এই ব্র্যাকেট। দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা ড্যাশ, তারপর দাঁড়িয়ে দিয়ে ব্র্যাকেটের মধ্যে এটা দেওয়া থাকবে। মৌলিক না যৌগিক, ওই জন্য বলছি কিন্তু এইগুলো এমনি বোঝো, কিন্তু অঙ্ক করার সময় এর জন্য কিন্তু টাইম নষ্ট করলে হবে না, মুখস্থ মতো রাখবে যে দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা কি, যৌগিক সংখ্যা। মুখস্থ রাখবে না, তো কিন্তু পরীক্ষায় টাইম নষ্ট হবে। তোমাদের 5-এর থেকে বোধহয় 50 নম্বরে পরীক্ষা হলে ঝদ্র মনে 1 ঘন্টা না 1.5 ঘন্টা টাইম দেয়, কিন্তু ওখানে কিন্তু এই অঙ্কের জন্য টাইম নষ্ট করলে কিন্তু অন্য অঙ্কগুলো করতে পারবে না। ওই জন্য বলছে এগুলো মুখস্থ মতো রাখবে। এমনি তো তুমি বোঝো, মুখস্থ মতো রেখে দিলে এইগুলো, তাহলে আর কোনো সমস্যা হয় না, তার মানে অঙ্ক করতে সুবিধা হয়। পরিষ্কার। তাহলে এইটা মনে রাখবে। এই প্রশ্ন কিন্তু এইভাবে আসবে, দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা ড্যাশ, ওই শূন্যস্থানে বসাতে হবে। মৌলিক, ব্র্যাকেটে দেওয়া আছে মৌলিক না যৌগিক, তাহলে কি করবে, কী হবে, যৌগিক। তুমি তো এমনি বুঝতে পারলে যে কীভাবে যৌগিক হচ্ছে, কিন্তু তোমাকে এটা মুখস্থ মতো রাখতে হবে, তাহলে তোমার টাইম নষ্ট হয় না পরীক্ষার সময়। পরিষ্কার। তাহলে দুই ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা কি, যৌগিক সংখ্যা। পরিষ্কার। তাহলে 5-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই লেখা অঙ্ক কিন্তু বারবার বলছি আমি, কিন্তু পড়তে হবে, আর প্রশ্ন কিন্তু এইভাবে থাকবে না। আমি তোমাদের 4-এর দাগের অঙ্কটাই বলে দিলাম যে কীভাবে থাকবে, এই শেষে বললাম। তাহলে এইটা কীভাবে থাকবে শেষে আমি বলে দেবো কোনি। এখন তুমি দেখো কীভাবে করবে। এটা কি বলছে, মৌলিক জোড় সংখ্যা লিখি, তাই তো। তাহলে মৌলিক জোড় সংখ্যা, তাই তো। তাহলে জোড় সংখ্যা জিনিসটাকে কি, আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, আগের ভিডিওতে মানে এর আগের অঙ্কটা। জোড় সংখ্যা কি, যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকে, তাকে কি বলা হয়, জোড় সংখ্যা বলা হয়, তাই তো। ধরো আমি বললাম এখানে 16, তাই তো। তাহলে এর শেষে কি, সবসময় শেষে দেখতে হয়, তাহলে এর শেষে মানে কোনটা, এইটা। এর শেষে কত, 6, মানে এইটা আছে, তাহলে কি, এটা জোড় সংখ্যা, নিঃসন্দেহে জোড়। ধরো তোমাকে একটা উল্টো পাল্টা মতো বড় ইচ্ছা মতো দিয়ে ইচ্ছা মতো আরও বড় দিতে পারে, তাহলে এটা আমি সবসময় শেষেরটা দেখবো। শেষে কত আছে, 6, তাহলে এটা দেখো 6, এটা কি, জোড় সংখ্যা। যার শেষে এই 0, 2, 4, 6, 8 এইগুলো থাকবে, তাকে কি বলবো, জোড় সংখ্যা, তাই তো। তাহলে এটা 6 আছে, তাহলে এটা কি, জোড় সংখ্যা। পরিষ্কার। এগুলো তোমরা 3-তে শিখে এসছো, জোড় বিজোড়। এখানে আমি তাও একটু বলে দিলাম, তাই তো। এইবার কি বলছে তোমাকে, মৌলিক জোড় সংখ্যা লিখি, তাই তো। তাহলে জোড় সংখ্যা মানে কি পেলাম, যে সংখ্যার শেষে এইগুলো থাকে, তাই তো। তাহলে মৌলিক জোড় সংখ্যা, তাই তো। তাহলে মৌলিক মানে কি জিনিস বললাম আমি, যে কিন্তু শর্ট নিয়মটাই কিন্তু সবসময় ভাববো, বড় নিয়মটা কিরকম একটু গোলমেলের মতন, ওই জন্য আমি বলতে চাচ্ছি না ওটা। এমনি তো তোমরা জানো মৌলিক সংখ্যা মানে যে সংখ্যার উৎপাদক সেই সংখ্যা নিজে আর এক, কিন্তু আমরা শর্ট ভাষায় কি মনে রাখবো, যে সংখ্যা দুটো উৎপাদক তাকে কি বলা হয়, মৌলিক, আর 2-এর বেশি থাকলে যৌগিক, তাই তো। তাহলে এখানে দেখো আমার কি বলছে, মৌলিক জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা মানে কি, যার শেষে এইগুলো থাকে। তাহলে শূন্য নিয়ে ভেবে আমার কোনো কাজ নেই, শূন্যর উৎপাদক ও নিয়ে ভেবে কোনো কাজ নেই। তাহলে আমরা 2 দিয়ে এই শূন্যটা তোমরা জানো, এর আগে কোনো সংখ্যা না থাকলে এর দাম থাকে না। পরিষ্কার। তাহলে শূন্য নিয়ে ফালতু ভেবে আমার লাভ নেই, মুছেই দিলাম। তাহলে এই শূন্য পরে কত, 2, তাহলে 2কে আমি চেক করি, কি চেক করতে হবে, মৌলিক, তাই তো। মৌলিক যৌগিক চেক করতে গেলে আমরা জানি কি দিয়ে চেক করতে হয়, উৎপাদকে ভেঙে, তাই তো। তাহলে এর উৎপাদক কত, উৎপাদক বা গুণনীয়ক মানে হচ্ছে যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে 2কে কি দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে, 2 1 2, আর কি দিয়ে, 1 দিয়ে, 1 2 2, আর কিছু দিয়ে ভাগ করা যায়, 2কে যায় না, তাই তো। তাহলে এর উৎপাদক কটা, দেখো এখানে ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে, 1টা 2টো, তাহলে এর উৎপাদক কটা, 2টো। তাহলে এটা কি, 2টো উৎপাদক হলে তাকে কি বলা হয়, মৌলিক।
এই শর্ট নিয়মটা কিন্তু বারবার বলছে, বড় ক্লাসে গেলে কিন্তু প্রতি ধাপে ধাপে বাঁধবে, এই নিয়মটা কিন্তু লাগবেই। তাহলে আমরা শর্ট নিয়ম হিসেবে মনে রাখবো, এটা কিন্তু বারবার বলছি, কারণ আমার নিজেরই গুলিয়ে যায় এখনো পর্যন্ত। যে মানে আমি এই অঙ্ক করার মাধ্যমে মনে রাখি যে দুটো হলে তাকে কী বলা হয়, মৌলিক, আর দুইয়ের বেশি হলে তাকে কী বলা হয়, যৌগিক। তাহলে কিন্তু এইটা মনে রাখবে যে দুটো উৎপাদক হলে তাকে কী বলা হবে, মৌলিক, আর দুইয়ের বেশি যদি থাকে তাকে কী বলা হবে, যৌগিক। তাহলে এর উৎপাদক কটা, দুইয়ের একটা দুটো, তাহলে এটা কি মৌলিক। তাহলে মৌলিক জোড় সংখ্যা কত, 2, পরিষ্কার। তাহলে মৌলিক জোড় সংখ্যা কত পেলাম, 2, তাই তো। এবার তুমি বলতে পারো যে 4টা হবে না কেন, দেখি আমি 4 চেক করে, মানে আমরা তো 2 তো মৌলিক জোড় সংখ্যা 2 তো পেলাম। এবার তুমি বলতে পারো 4ও তো জোড় সংখ্যা, তাহলে 4 হবে না কেন, দেখো এখানে, তাহলে 4কে ভাঙি মানে উৎপাদকে ভাঙতে হবে। তাহলে 4কে দেখি, 4-এর উৎপাদক কী কী, 2 2 4, 4 1 4, 1 4 4, তাহলে এর উৎপাদক কটা দেখো, 1 2 3, 1 2 3, তাই তো। তাহলে 3টে উৎপাদক, তাহলে কি 2-এর বেশি উৎপাদক, তাহলে এটা কি যৌগিক, তাহলে চলবে না। আমার নিত বলেছে কি মৌলিক, তাহলে কিন্তু 6টাও একইভাবে চেক করবে, যৌগিক আসবে, মৌলিক হবে না। কেন, 6-এর উৎপাদক কটা হবে, 4টে, কি কি, 2 3 6 1, তাহলে কি ওটা 2-এর বেশি উৎপাদক, তাহলে কি দুটোর বেশি উৎপাদক। 2-এর বেশি বললে কিরকম একটা কিন্তু গুলিয়ে যেতে পারে, মনে রাখবে দুটোর বেশি উৎপাদক, তাই তো, গুণে গুণে দুটোর বেশি উৎপাদক, মানে 1 2 3টে, তাহলে 3টে উৎপাদক আছে, তাই তো। তাহলে এটা 2-এর বেশি উৎপাদক আছে, ওই জন্য এটা কি যৌগিক সংখ্যা, পরিষ্কার। তাহলে মৌলিক জোড় সংখ্যা, এটাও কিন্তু মুখস্থ রাখবে যে মৌলিক জোড় সংখ্যা কেন মুখস্থ রাখবে, তোমরা তো এমনি বুঝে গেলে যে কীভাবে করতে হয়, কিন্তু তোমাকে এইসব প্রশ্ন শর্ট কোশ্চেন মানে 1 নম্বরে পড়ে, তো 1 নম্বরের জন্য এত টাইম নষ্ট করলে কিন্তু অন্য অঙ্ক করার টাইম পাবে না। ওই জন্য বলছি কিছু কিছু প্রশ্ন মানে অঙ্ক করতে করতে তোমার নিজেদের মধ্যে ধারণা চলে আসবে যে এই অঙ্কটার পেছনে এই টাইম নষ্ট করলে বড় অঙ্ক করার আমি টাইম পাবো না। তাহলে ওই জন্য কিন্তু বলছি এই কিছু কিছু জিনিস তুমি মুখস্থ মতো করে রাখবে। অঙ্ক কিন্তু মুখস্থ করা যায় না, তার মানে কিন্তু আমি বলছি না যে অঙ্ক মুখস্থ করতে হবে, মানে এইগুলো তাড়াতাড়ি অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। বড় ক্লাসে উঠলে বুঝতে পারবে কিছু কিছু জিনিস মুখস্থ করলে অঙ্ক তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো। অঙ্ক কিন্তু মুখস্থ করা যায় না, কিন্তু অঙ্ক তাড়াতাড়ি করার জন্য কিছু জিনিস মনে রাখতে পারো, পরিষ্কার। তাহলে মৌলিক জোড় সংখ্যা মানে কি, মৌলিক জোড় সংখ্যা কি 2, পরিষ্কার। পরীক্ষায় এরকম আসবে, মৌলিক জোড় সংখ্যা ড্যাশ, কত হবে মৌলিক জোড় সংখ্যা, তাহলে আগে কিন্তু জোড় সংখ্যা ভাবতে হবে। জোড় সংখ্যা কি 0 2 4 6 8, মানে এইগুলো যার শেষে থাকবে তারা কি হয়, জোড় সংখ্যা। তাহলে 0 তো কোনো ওর দাম নেই, 0-এর আগে কোনো সংখ্যা না থাকলে ওর দাম নেই, ওর ধরবই না। 2-এর উৎপাদক কটা, মৌলিক যৌগিক ভাবলেই তুমি আগে কী ভাববে, উৎপাদকের কথা। তাহলে 2-এর উৎপাদক কটা, 1 2, তাহলে 2টো উৎপাদক থাকলে কি বলা হয়, তাকে মৌলিক, আর 2-এর বেশি থাকলে যৌগিক। তাহলে এটা 2টো উৎপাদক, সুতরাং 2 মৌলিক সংখ্যা, পরিষ্কার। একদম সিম্পল নিয়ম, যা বুঝবে তাই করবে, পরিষ্কার। তাহলে 5টা বোঝা গেল। তাহলে 6-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 6-এর কর দাগ একটা একটা করে লিখবো আর পরস্পরে করতে করতে যাও। তাহলে আমরা কিন্তু 6-এর কর দাগটা নিয়ে লিখে নিলাম। এইবার এই অঙ্ক করতে হবে কি, আগে কিন্তু পড়তে হবে। কি বলছে দেখো, নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও বক্রতল লিখে। আগে কিন্তু প্রশ্ন পড়েই অঙ্ক করতে গেলে কিন্তু একটা করতে পারবে না, আগে তোমাকে বুঝতে হবে প্রশ্ন কি বলছে। নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও বক্রতল লিখি, তাই তো। তাহলে তোমাকে কিন্তু আগে জানতে হবে যে ঘনবস্তু কী জিনিস। ঘনবস্তু মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, মানে কীরকম জিনিস, কি বললাম, ঘনবস্তু মানে কি জিনিস, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে, তাই তো। তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য দারুণ দারুণ উদাহরণ আছে, সেগুলো তোমরা শুধু দেখতে থাকো। দেখো এখানে কি, আমি একটা বই নিয়ে আসি, এই একটা বই, তাই তো। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, বারবার বলছে। দেখো এখানে এই বইটা তুমি জানো, এইটার কি বলে, এটার কি বলে, লম্বা বলে, এটার কি বলে, চওড়া। আর এখানে এইটার কি বলে, হাইট বা উচ্চতা বলে, বাংলা ভাষায় মনে রাখবে। এইটার তোমরা কি বলো, বইটা লম্বা মানে কিরকম বোঝো তুমি, এইভাবে বোঝাই লম্বা, তাই তো। এইটার অঙ্কের ভাষায় বলে দৈর্ঘ্য। কি বললাম, আগে কিন্তু আমরা ঘনবস্তুই আসবো, এক এক করে বুঝছি। তোমরা বললাম যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কী জিনিস তোমরা তো জানো না, ওই জন্য কিন্তু আমি এখানে বোঝাচ্ছি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কী জিনিস। আমরা তো ঘনবস্তু বুঝবো, তাই তো। আমরা এই অঙ্কটা করবো ঠিকই, কিন্তু আমরা এক এক করে বুঝবো। আমরা কি বুঝবো, ঘনবস্তু। তাহলে ঘনবস্তু মানে কী জিনিস, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিন্তু তোমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কী জিনিস সেটাই জানো না।
তাহলে আমরা এক এক করে বুঝি ছবি দিয়ে। এটা কি একটা বই, তাই তো? এই বই কিন্তু হবে তার কোনো গ্যারান্টি নেই, আমি এখানে বই দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখো বইটা, এই বইটা লম্বা মানে, এই বইটার লম্বা মানে কোন দিক বোঝায়? এখান থেকে এই পর্যন্ত বোঝায়, মানে এইটার কি বলে? লম্বা বলে। মানে এই পিঠ, মানে এইটার কি বলে? এইটার লম্বা বলে। এই ধারেরটার মানে এই যে সাইডে বড় তাকে কি বলা হয়? লম্বা বলা হয়, তাই তো? তাহলে বইটা লম্বা মানে কি? এইভাবে বোঝাচ্ছে, তাই তো? আর এই বইটা লম্বা মানে কি? এইভাবে বোঝাচ্ছে। এইটাকে অঙ্কের ভালোবাসায় বলা হয় দৈর্ঘ্য। তাহলে যে ধারটা লম্বা তাকে কি বলা হবে? দৈর্ঘ্য। পরিষ্কার? আর এইটাকে কি বলা হয়? এটা কি? চওড়া। এই বইটা চওড়া কি? তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে এই বইটি চওড়া কত, তুমি বলবে এতটা চওড়া, মানে এইটুকু চওড়া, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? প্রস্থ। তাহলে লম্বাটাকে কি বলা হবে? দৈর্ঘ্য। আর চওড়াটাকে কি বলা হবে? প্রস্থ। একটু মাথার উপর দিয়ে যেতে পারে, তাও আমি বোঝানোর চেষ্টা করছি। পরিষ্কার? এখানে আমি কি বললাম? যাকে লম্বা তাকে কি বলা হবে? অঙ্কের ভালোবাসায় দৈর্ঘ্য বলা হবে। পরিষ্কার? মানে এখানে এই বইটি এখান থেকে এই পর্যন্ত লম্বা, মানে এইটা লম্বা, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? এখান থেকে এতটাকে কি বলবো? কি বলবো? দৈর্ঘ্য। আর চওড়া কোনটা? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটাকে কি বলা হবে? প্রস্থ। চওড়াটাকে কি বলা হয় অঙ্কের ভাষায়? প্রস্থ। আর লম্বাটাকে কি বলা হয়? দৈর্ঘ্য। আর উচ্চতা মানে কি? হাইট। হাইট কত? এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটাকে কি বলা হবে? হাইট বা উচ্চতা। পরিষ্কার? তাহলে কিন্তু এগুলো তোমাকে আগে বুঝতে হবে। তাহলে এই লম্বাটাকে কি বলা হবে? দৈর্ঘ্য। এই চওড়া মানে এইটাকে কি বলা হবে? এই চওড়া মানে কি? এইটা বোঝাচ্ছে। তাহলে এইটাকে কি বলা হবে? প্রস্থ। আর এই এই হাইট মানে কি? এই নিচেরটা, তাই তো? তখন এই বইটা কত কিরকম বড়, মানে একটু তোমাকে একটু বুঝতে হবে এই বইটা কিরকম উঁচু, তাই তো? উঁচু মানে উচ্চতা বোঝায়। উঁচু মানে কি বোঝায়? উচ্চতা। ভালোবাসা মনে রাখবে, উঁচু মানে উচ্চতা। তাহলে এই বইটা উঁচু কিরকম? এখান থেকে মানে এখান থেকে এই পর্যন্ত, তাই তো? মানে এইটুকু উঁচু, তাই তো? তাহলে এই উঁচুকেই ভালোবাসায় কি বলা হয়? উচ্চতা বলা হয় অঙ্কের ভাষায়, তাই তো? তাহলে এই বইটার কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? ঘনবস্তু। পরিষ্কার ধারণা একদম। তার মানে লম্বাকে কি বলা হয় অঙ্কের ভাষায়? এই লম্বাটাকে কি বলা হয়? দৈর্ঘ্য। চওড়াটাকে কি বলা হয়? মানে এই চওড়াটাকে কি বলা হয়? প্রস্থ। আর এই উঁচুটাকে কি বলা হয়? উঁচুটাকে কি বলা হয়? উচ্চতা। তাহলে এই বইটার কি দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে, প্রস্থ আছে। মানে বইটা লম্বা, চওড়া, আবার কি উঁচু, মানে এটাকে তখন আমরা কি বলবো? ঘনবস্তু। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? যে এটার দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য মানে লম্বা আছে, প্রস্থ মানে চওড়া আছে, আর উঁচু মানে কি? এই উচ্চতা মানে কি? উঁচু আছে, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? ঘনবস্তু। এইবার এটাকে ধরো তোমার এই, মানে তোমরা ছবিতে অনেক দেখেছো, তাই তো? তাহলে এই অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তাহলে মনে রাখবে দৈর্ঘ্য মানে লম্বা, প্রস্থ মানে চওড়া, আর উচ্চতা মানে উঁচু, তাই তো? তাহলে এই বইটার কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উঁচু মানে উচ্চতা আছে। তাহলে এটাকে কি বলা হবে? ঘনবস্তু। তাহলে সিম্পল ধারণা, ঘনবস্তু কি জিনিস তোমরা জেনে গেলে। বইটা এবার ধারে রাখা যাক। তাহলে এক এক করে আজ কিন্তু দারুণ দারুণ উদাহরণ আছে, তাহলে তোমাকে একটু দেখতে হবে। ঘনবস্তু মানে কি? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। তোমাদের বই দিয়ে বোঝালাম। ওর কি লম্বাটাকে কি বলে? দৈর্ঘ্য। চওড়াটাকে কি বলে? প্রস্থ। আর এই উঁচুটাকে কি বলে? উচ্চতা, তাই তো? তাহলে ওর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাহলে ওটাকে কি বলা হবে? ঘনবস্তু। পরিষ্কার? এইবার কি বলছে? এই পর্যন্ত পড়ে দিলাম। তারপর কি বলছে? ছবিতে কোন তলটি সমতল ও বক্রতল লিখে, তাই তো? সমতল, সম মানে তোমরা জানো, ছোটবেলার থেকে জানো, সম মানে কি? সমান। তাহলে সমান তল। এই বোর্ডের এই তলটা দেখো কি? একদম প্লেন। তাহলে প্লেন মানে এই প্লেন মানে কিন্তু সমতল বোঝায়, তাই তো? তাহলে তোমরা ইংরেজি নাম জানো, বাংলা নাম জানো। এই এই বোর্ডের এই দেখো এই সাদা জায়গাটা কি? একদম সমান, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? সমান, তাই তো? তাহলে এইটাকে তল বলে। আর এটা কি? সম মানে সমান। যদি এই তলটা সমান হয় তাকে বলা হবে সমতল। আর বক্র মানে মনে রাখবে, সম মানে কি মনে রাখবে? সমান। আর বক্র মানে মনে রাখবে বাঁকা। তাহলে যে তল সমান তাকে বলা হবে সমতল। আর যে তল, বক্র মানে কি বললাম? যে তল বাঁকা। বক্র মানে বাঁকা, তাহলে যে তল বাঁকা তাকে বক্রতল বলে। আর যে তল সোজা মানে সমান তাকে কি বলে? সমতল। এই বোর্ডের এই উপরেরটা দেখো সমান, তাহলে এটাকে কি বলা হবে? সমতল। কিন্তু তোমাকে ধরো আমি আর একটা অন্য কিছু দিলাম, কি দেবো? ধরো ধরো তোমাকে এই বাটিটাই দিলাম। আজ কিন্তু এইসবগুলো লাগবে। তাহলে বাটির এই এখানটা দেখো, এখানটা কি বেঁকে গিয়েছে না? এইসব ডিজাইন করা, বেঁকে যাওয়া। তাহলে এটাকে কি বলে? বক্রতল। বাঁকা থাকলে তাকে কি বলবো? বক্র। আর সোজা থাকলে সম। সম মানে মনে রাখবে সমান অথবা সোজা, আর বক্র মানে বাঁকা। আদর্শ, আদর্শ মানে পারফেক্ট। পারফেক্ট বলে পৃথিবীতে কিছু হয় না, তুমি জানো এটা। তোমাদের ফোরে আমি আলোচনা করে দিলাম যে পারফেক্ট বলে কোনো জিনিসের অস্তিত্ব হয় না। পারফেক্ট সমতল কিন্তু হয় না।
এই বোর্ডটা আমরা দেখছি কি সমতল, কিন্তু যখনই এইটা তার মানে যন্ত্র দিয়ে পরীক্ষা হবে, দেখবো এখানে ঢিবা মানে উঁচু নিচু থাকবে পরিষ্কার, তাহলে তখন কিন্তু এটা বক্রতল, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি, তাহলে এটাকে বলবে সমতল। তাহলে আদর্শ মানে একদম পারফেক্ট সমতল বলে কিছু হয় না, সবই কি বক্রতল, কিন্তু আমরা চোখে কি দেখি এটা সমান, ওই জন্য এটাকে কি বলা হয় সমতল। তাহলে সমতল মানে অত ডিটেলস যাওয়ার দরকার নেই, আমরা সমতল মানে কি বলবো সমান, আর বক্রতল মানে বাঁকা, বক্র মানে বাঁকা, তল মানে তল, তাহলে বাঁকা তলকে বক্রতল বলে, আর সমতলকে সমান মানে সমান্তলকে সমতল বলে পরিষ্কার। এইবার অত না বকে অঙ্কে ঢোকা যাক, কি বলছে দেখো। কত দাগের অঙ্কটা এই দেওয়া আছে, যদিও বা বইটা আমার কাছে নেই, থাকলে ভালো হতো, আমি তোমাদের দেখা দেবো। এটা একটা বক্স, তাই তো, তাহলে এই বক্সের ওপরে দাগ দেওয়া মানে এটা কি, এই ডালাটাকে কি 1 নম্বর মানে এটা সমতল না বক্রতল লিখতে হবে, যে এটা সমতল না বক্রতল লিখতে হবে, এটা সমতল না বক্রতল লিখতে হবে। তাহলে এইটার জন্য তোমাকে একটু ছবি দিয়ে বোঝাই, তাহলে ভালো হবে। এইটা আমার এই বাক্স, তাহলে দেখো এই বাক্স, যদিও বা আমি তোমাকে এই ঠিক আছে, এই ডালাটা কি এইটা, এই ছবির সাথে মিলিয়ে একটু দেখতে চেষ্টা করো। এই ডালাটা মানে কি এই উপরেরটা, তো তাহলে এই উপরেরটা মানে এইটা, তাহলে এটা কি দেখো, এটা কি সমান, এই ডালাটা কি সমান, তাহলে এটাকে কি বলা হবে উপরেরটাকে সমতল, সমান হলে তাকে কি বলা হয় সমতল, আর বাঁকা হলে বক্রতল। এই ডালাটা কি, ডালাটা কি এই উপরেরটা মানে কি এইটা, তাই তো। তোমরা এইগুলো একটু জানো যে এটা তো উপরে, তার মানে এইটা, তাহলে এইটাকে কি বলবো সমতল, তার মানে একটাকে সমতল, আর তোমরা ছবি দেখলেও বুঝতে পারছো। তাহলে একটাকে সমতল, সমতল মানে সোজা, দুই মানে কি বাইরের দিকে, দেখো এইটা কোথায় বাইরের দিকে, তাহলে দেখো এই পিঠটা দেখো এই ছবির সাথে ভালো করে দেখো, এইটা মানে কি বাইরেরটা মানে এইটা, তা এইটা দেখো তুমি, এখানে যদিও বা আমার এটা বেঁকে আছে, কিন্তু এটা বাঁকা না, এটা সোজা ছিল তো চাপ লেগে বেঁকে গেছে, তাহলে এটা কি এটাও সমান, তাহলে এটা কি সমতল। তাহলে কিন্তু এরকম বাড়িতে অঙ্ক খেলা করতে করতে বুঝতে হবে, তাহলে বুঝতে পারবে, তাই তো। তাহলে দুইটাও কি পেলাম সমতল, তিনটা দেখো, তিন মানে কি বাইরের দিকটা, মানে এর বাইরের দিকটা এইটা, তাই তো, তার মানে এইটা একদম সিম্পল জিনিস, আমি তোমাদের দেখাতে পারছি না যদিও বা, এইটা একটু কাত করে ধরলাম দেখো, এইটা মানে এই তিন মানে এইটা, তাই তো। তাহলে এইটা মানে কোনটা, এটা কি বাঁকা না সোজা, এই পিঠটা দেখো, এই পিঠটা বাঁকা না সোজা, সোজা, তাহলে এটাকেও কি বলবো সমতল, মন থাকবে। আর এইটার একটা মানে এর কি, এর লম্বা কোনটা এইটা, তারপর দৈর্ঘ্য কোন এই, এটা লম্বা কোনটা মানে দৈর্ঘ্য কোনটা এইটা, এই লম্বাটা, আর প্রস্থ কোনটা এইটা মানে চওড়াটা, আর উঁচু মানে উচ্চতা কোনটা এইটা, তাই তো। এইটার কি বলে উচ্চতা, তাই তো। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ওই জন্য বলছে ঘনবস্তু। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না থাকতো তাহলে অন্য কিছু বলা হতো, পরিষ্কার। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে কি বলা হয় ঘনবস্তু বলা হয়, আর দৈর্ঘ্য মানে কি লম্বা, প্রস্থ মানে চওড়া, আর উচ্চতা মানে উঁচু, পরিষ্কার। এইবার বাঁকা থাকলে তাকে বলে বক্রতল, আর সমান থাকলে তাকে সমতল বলে, পরিষ্কার। এইবার এত কিছু তো বুঝলাম, আর এই জিনিসটার একটা স্পেশাল নাম আছে, সেগুলো তোমাদের 10-এর সিলেবাসে আছে, তার মানে মাধ্যমিক তো অবশ্যই দেবে, মাধ্যমিকে এই নিয়ে চ্যাপ্টার আছে এই ঘনবস্তু নিয়ে। এইটার নাম, এই যে বক্সটা দেখতে পাচ্ছ এইরকম, এর দেখো এর যে দেখতে পাচ্ছ এইটার নাম হচ্ছে আয়তঘন। 10-এ মানে মাধ্যমিক মানে ক্লাস 10 বা 10ম শ্রেণীতে এই সম্পর্কে তোমাদের ডিটেলসে আছে, মানে এই সম্পর্কে অঙ্ক করতে হবে। ওই জন্য কিন্তু আমি এখানে কিন্তু অত ডিটেলসে বোঝাচ্ছি যে এটাকে কি বলে আয়তঘন বলে। এই আয়তঘন সম্পর্কিত অধ্যায় তোমাদের 10-এ আসে, লাগবে এইগুলো, ওই জন্য আমি এখানে ডিটেলসে বোঝাচ্ছি, তাই তো। তাহলে এটাকে কি নাম এর আয়তঘন, পরিষ্কার। আর এই সমতল তো বুঝলাম, তাহলে এইটার নাম কি আয়তঘন। তাহলে 2 নম্বর মানে খদ্দাকটা নেওয়া যাক, এটা তো বোঝা গেল, এটা আমি মুছে দিলাম, খদ্দাকটা নেওয়া যাক। তাহলে এইটার নাম কি আয়তঘন, পরিষ্কার। মানে যার না ঠিক আছে, জানার দরকার নেই অত কিছু, তুমি মনে রাখবে এই ছবিটার মানে এইটার নাম কি আয়তঘন, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম, খদ্দাকটা নেওয়া যাক। তাহলে খদ্দাকের অঙ্কের ছবিটা আমি আঁকতে পারবো না, ওই জন্য কিন্তু আমি তার মানে এ নিয়ে, আমার বই নেই আমার কাছে, ওই জন্য আমি কিন্তু তোমাদের ডাইরেক্ট তার মানে নিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা কি বলে লুডোর ছক্কা, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, যদি বা ক্যামেরার জন্য ঝাপসা মনে হচ্ছে, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এটাকে কি বলে লুডোর ছক্কা, পরিষ্কার। এইবার দেখো এখানে বইতে এর দেখো এইগুলোর কি বলে তল বলে, তাই তো। তাহলে এর তোমাদের বইতে যা দেওয়া আছে এইটা যে কোনো একটা দেখো তুমি, এইটা এই পরস্পর দেখো সবকটা ধার কি প্লেন মানে কি সমান, তাহলে এটাকে কি বলা হবে সবকটা ধারই কি সমতল। তুমি এখানে দেখো এই তলটা কি সমতল মানে সমান, এই তলটা কি দেখো এই তলটা কি এটা
সমান মানে সমতল, তাই তো? তাহলে এই লুডোর ছক্কার যে কটা তোমাদের আছে ওই 1 2 3 পয়েন্টগুলো, ওইগুলো কী হবে? সব সমতল। তাহলে এইগুলো কিন্তু তোমরা জানো, এই হাতে ধরে থাকবে এই পিঠটা কি সমান মানে সমতল, তাই তো? তাহলে এই পিঠটাকে সমান মানে সমতল, তাহলে সবগুলো কী হবে? সমতল, তাই তো? তাহলে এইগুলো একটু লিখে নেবে, আমি কিন্তু আর দেখাতে পারছি না বোর্ডে, তাহলে লিখে নেবে ওই 1 2 3 করে লেখা আছে যা আগের অঙ্কটায় যা করলাম ওই একইভাবে, তাহলে ওই পাশাপাশি লিখে নেবে সমতল। এবার গদ্দাকটায় যাওয়া যাক, গদ্দাকটা। ও আর এই জিনিসটার নাম কিন্তু বলা হয়নি, এটার নাম কি? ঘনক। এই সম্পর্কিত উদাহরণ তোমাদের 10-এ মাধ্যমিকে আছে এই বিষয়গুলো নিয়ে, মানে এখন যা পড়ছে সব মাধ্যমিকে এই সম্পর্কিত অঙ্ক করতে হবে, পরিষ্কার? তাহলে এটার নাম কি? এই লুডোর ছক্কার নাম কি? ভালো নাম, ঘনক, পরিষ্কার? তাহলে গদ্দাকটা নিয়ে আলোচনা করি, তাহলে এইটার নাম কিন্তু ঘনক। আর আগেরটা ওই এই বাক্সটার নাম কি ছিল? এই বাক্সটার নাম আয়তঘন, আর এটার নাম কি? ঘনক, তাই তো? এইবার আমরা 3 নম্বর মানে গদ্দাকের উদাহরণটা নিয়ে আলোচনা করি। এইটা পরিষ্কার, এইটা তোমাদের বইতে আছে, এটা আশা করি আঁকতে পারবো, তাও আমি একে দেখাচ্ছি তোমাদের। তাহলে এটাকে আমি এঁকে দেখাই, গদ্দাকের অঙ্কটা, এটা আমি মুছে দিলাম, গদ্দাক বলে লিখলাম। দেখো আগে এটা কিভাবে আঁকতে হয়, দেখো প্রথমে এই একটা গোল দেবে, এইগুলো খাতায় আঁকবে তাহলে ভালো লাগবে অঙ্ক করতে। এই যে এটা এরকম দেখেছো তোমরা, এটাকে বরের টুপি বা বিয়ে করতে গেলে এরকম টুপি লাগে, তাই তো? তাহলে এটাকে দেখো, এটা কোন অঙ্কটা বলে? এইটা, তাই তো? তাহলে এই পিঠটা, তাই তো? দেখো এখানে এইটা দাগ দিয়েছে, এটাকে দিয়েছে 2 আর এটাকে দিয়েছে 1, তাই তো? তাহলে এটা এই ধারটা সমতল না বক্রতল লিখবো, তাই তো? তাহলে এখানে এই ছবিটার ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো এইটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই ধারেরটা মানে এইটা বোঝাচ্ছে, আমি তো এখানে এইটা দেখাতে পারছি না, ওই জন্য আমি এইটা নিয়ে এসেছি। তাহলে এই ধারেরটা মানে এইটা মানে কি? এইটা বোঝাচ্ছে। তাহলে এর ধারটা দেখো বাঁকা না সোজা? ধারটা দেখো তুমি বাঁকা, দেখো এখানে গোল ঘুরপেচ মতো খেয়ে গিয়েছে, মানে এই ধারটা কি? বাঁকা, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? বক্রতল। তাহলে এখানে কি লিখবো? বক্রতল, পরিষ্কার? তোমরা জানো বক্র মানে বাঁকা, পরিষ্কার? এখানে তুমি তো দেখলেই বুঝতে পারছো এই তলটা কি? বাঁকা, তাই তো? এই এখানে ছিল, এই বেঁকে গিয়েছে, তাহলে এটা বাঁকা তল। কিন্তু এই নিচের পিঠটা এই ডিজাইন করা আছে না, তো এই পিঠটা কি? এইবার আমরা এইটা তো বুঝলাম, এইবার এইটা মানে এই নিচেরটা মানে কি? এইটা। তাহলে এইটা এখানে ডিজাইন করা আছে, কিন্তু এখানে যদি এখানে ডিজাইন করা আছে কোনো নেই, তাহলে এটা ডিজাইন করা না থাকলে কি হতো? এটা সমান, তাহলে এটাকে কি বলতাম তখন? সমতল। তাহলে দুইটা কি হবে? সমতল। আমি কিন্তু এখানে ডিজাইন করা নিয়ে এসেছি, এমনি ছিল না, তো মানে আমার কাছে নেই। এটা কি? এই নিচেরটা মানে এই নিচেরটা মানে কি? এইটা তো। তাহলে এটা কি? এখানে ডিজাইন করা, কিন্তু এখানে ডিজাইন করা আছে নেই, তাহলে এটা কি? সমান। তার মানে কি বলবো? এটাকে সমতল, পরিষ্কার? আর এটাকে বক্রতল বলে কেন? এই দেখো এখানে এটা কি? বাঁকায় আছে, এই ডিজাইনের জন্য কিন্তু না, এমনি দেখো এখানে তুমি এখানে ছিল, এখানে মানে এই বাঁকা, দেখো এখানে বাঁকা সব। তাহলে এটাকে কি বলবো? বক্রতল। তাহলে উপরেরটাকে বলে বক্র, নিচেরটাকে বলে সমতল। আর এটার নাম কি? লম্ব বৃত্তাকার শঙ্কু। এই এই জিনিসটার নাম কি? এই তোমাকে যা দেখাচ্ছি এই জিনিসটার নাম কি? লম্ব বৃত্তাকার শঙ্কু। তার মানে তোমাদের আছে 10-এ, এই সব তার মানে আজ যা আলোচনা করছি এই বিষয়টাতে সব তার মানে তোমাদের 10-এ থাকবে, এই সম্পর্কিত অঙ্ক করতে হবে। এর নাম কি? লম্ব বৃত্তাকার শঙ্কু, বোঝা গেল? তাহলে ঘর দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এটা কি? চায়ের কাপ একটা, তাই তো? তাহলে এই ওপরে মানে এখানে এটা কিন্তু চা বোঝাচ্ছে, তাহলে চায়ের এই তলটা কি হবে? সমতল না বক্রতল সেটা লিখতে হবে। আর এই মানে কাপ, এই কাপের এই ওপরের পিঠটা বক্রতল না সমতল সেটা লিখতে হবে। তাহলে চলো কাপ নিয়ে লেখা যাক, কাপ দিয়ে দেখি। এই হচ্ছে আমার কাপ, তাই তো? এটা কি? কাপ। তাহলে এই কাপের এই পিঠটা মানে কি? এইটা বোঝাচ্ছে, তাই তো? তাহলে এটা বাঁকা না সোজা? এই কাপের এইটা দেখতে হবে কিন্তু ভালো করে, দেখো এই কাপের এই পিঠটা, তাই তো? তাহলে এইটা মানে কি? এইটা বোঝাচ্ছে। তাহলে এটা কি? বাঁকা না সোজা? বাঁকা, মানে এটা কি? বাঁকা হলে তাকে কি বলে? বক্রতল। তাহলে এটা কি? বক্রতল। তাহলে এখানে কি লিখবো? বক্রতল, পরিষ্কার? একদম সিম্পল জিনিস, বুঝতে হবে তোমাকে। এটা কি? এইটা মানে কি? এই কাপের কোনটা? এইটা, তাই তো? তাহলে এটা কি? বক্র না সোজা? বাঁকা মানে বক্র, তাই তো? তাহলে ওই জন্য এটাকে কি বলছে? বক্রতল, পরিষ্কার? তাহলে এই তো এই কাপটা এইভাবে বসালে কি? এইটা মানে কি? এইটাই ধারেরটা, তাহলে এটা কি? বাঁকা না সোজা? বাঁকা, ওই জন্য এটাকে কি বলছে? বক্রতল, পরিষ্কার? এইবার দেখো এটা মানে কি? এর মধ্যে চা ঢেলেছে, তাই তো? চা অথবা কি একটা ঢেলেছে ভেতরে, তাই তো? তাহলে এর ভেতরে ধরো চা ঢেলেছে, তাহলে চা ঢেললে তোমরা দেখো এর মধ্যে কি এরকম ঢেউ খেলানোর মতো থাকে না সমান থাকে? সমান থাকে, তাই তো? চা ঢেললে এই কাপের মধ্যে যদি আমি চা ঢেলি তাহলে কি হবে? চাটা সমান থাকবে না হচ্ছে এরকম আঁকা বাঁকা থাকবে, তাই তো?
সমান থাকবে। তাহলে সমান থাকলে তাকে কি বলা হয়? সমতল। তাহলে এই দুইটা কি হবে? সমতল। এইটা কাপের মধ্যে চা ঢেলেছে। আমি তোমাদের বই কিন্তু আমার কাছে নেই, ওই জন্য আমি দেখাতে পারছি না। ওই বই তোমাদের কাছে বইতে থাকবে এর মধ্যে চা ঢেলেছে, মানে এই কাপের মধ্যে চা ঢেলেছে। তাহলে ওই চায়ের ওপরেরটা কি ঢেউ খেলানোর মতো থাকবে না সোজা থাকবে? চা ঢেলে দেখবে কাপে সোজা থাকে ওপরেরটা। তোমরা পরবর্তীতে পড়বে এটা একটা মানে তরল, মানে ওই চা একটা তরল পদার্থ। পরবর্তী ক্লাসে তোমরা জানবে 8, 9, 10 আছে কোনো তরল পদার্থ তো মানে উপরের তল, মানে উপরে যেটা থাকে সেটা সবসময় সমান্তরাল হয়, মানে সোজা হয়। সেগুলো নিয়ে তোমাদের এখন অত আলোচনা করার দরকার নেই। তুমি মনে রাখবে এর মধ্যে চা ঢাললে উপরেরটা কী হয়? সোজা হয়, মানে সমতল। তাহলে দুইটা কী হবে? সমতল। তোমাদের কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস আমি এখানে বলে দিচ্ছি, যদি শুনতে যাও মাথায় রাখবে, আর না লাগলে কোনো ব্যাপার নেই। তাহলে চা ঢাললে উপরেরটা কী থাকে? সমান। তাহলে ওই জন্য কী বলে? সমতল। পরিষ্কার? তাহলে উমার দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা তো বোঝা একদম সিম্পল জিনিস, হাতে ধরে করবে। তাহলে উমার দাগটা নিয়ে আলোচনা করে, এটা মুছে দিলাম। উমার দাগে কি আছে? বল। আমি কিন্তু বল তোমাদের এঁকে দেখাতে পারছি না, ওই জন্য আমি এটা নিয়ে এসেছি, তাই তো? এটা কি? বল। তাহলে বলের এই উপরিতল মানে উপরের তল, তাই তো? তাহলে 1 নম্বর মানে এইটা দেওয়া যায়, ওর বইতে রঙ আলাদা, আমার এতে রঙ আলাদা। তাহলে এর দেখো উপরেরগুলো দেখো সব কি? এটা বাঁকা, তাই তো? তাহলে এইগুলো সব কি? বক্রতল। বাঁকা হলে তাকে বক্র বলে, আর সোজা হলে তাকে কি বলে? সম বলে, মানে সমান। সমান হলে তাকে কোনো তল সমান হলে তাকে সমতল বলে, আর বক্রতল এই বাঁকা হলে তাকে বক্রতল বলে। তাহলে এর দেখো উপরেরটা কি? সব দেখো বাঁকা, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? এটাকে কি বলা হবে? বক্রতল, তাই তো? তাহলে এটাকে বক্রতল বলবো, তাই তো? তাহলে ওটা ঠিক করে নেবে উমার দাগটা। এবার চর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। এখানে আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, যে এই কাপের বিষয়টা বলা হয়নি। এই কাপের নাম হচ্ছে কি? এটা হচ্ছে চোং, লম্ব বৃত্তাকার চোং। পরিষ্কার? কেন বলে, কী জন্য বলে? 10-এর ভিডিও যখন ছাড়বো, মানে ক্লাস 10, ওখানে এই সম্পর্কিত অঙ্ক করতে হবে। আজ এই বিষয়টা যা যা করাচ্ছি সব 10-এও এই সম্পর্কিত অঙ্ক করতে হবে আছে, সেগুলো জেনে। তাহলে এইটার নাম কি? লম্ব বৃত্তাকার চোং। পরিষ্কার? কেন বলে? 10-এ যখন ভিডিও করব আলোচনা করব। আর এটার নাম কি? গোলক। কেন বলে, কী জন্য বলে, সব পরবর্তী ভিডিওতে আলোচনা হবে, 10-এর ভিডিওতে। এগুলো 10-এ আছে, এই সম্পর্কিত অঙ্ক তোমাকে করতে হবে। এটার নাম কি? গোলক। পরিষ্কার? এইবার তাহলে চর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করা যায়। চর দাগে কী আছে? এরকম বাটি দেওয়া আছে, তাই তো? তাহলে বাটির এরকম দেখো এই ধারে দাগ দেওয়া আছে। তাহলে এই ধারটা কি দেখো? বাঁকা না সোজা? দেখো এখানে ধারটা কি? বাঁকা না সোজা? বাঁকা। তাহলে এটাকে কি বলবো? বক্রতল। আর এটার নাম কি? স্পেশাল নাম এটাও আছে 10-এ, এই সম্পর্কিত অঙ্ক করতে হবে। দেখো এটার নাম হচ্ছে অর্ধগোলক। অর্ধ মানে কি? হাফ, মানে এটার অর্ধেক। দেখো এটা কি? গোলক। এটা তোমাকে একটু আগে বললাম, এটা কি? গোলক। বল না কিন্তু, এখন গোলক, তাই তো? তাহলে এর মাঝখান থেকে যদি দুফাল করি আমি, এরকম হবে, দেখবে তোমার কাছে। এটা আমি রাখলাম এখানে, এই বলটা আছে, তাহলে এর মাঝখান থেকে আমি দুফাল করব, তাহলে কি? এরকম বাটির মতো এরকম হবে, তাই তো? তাহলে এটাকে কি বলবো? এটাকে কি বলছিলাম? গোলক। আর এটাকে মাঝখান দিয়ে ভাগ করলে কি, মানে কেটে দিলে কি হবে? দুভাগ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ওই জন্য কি বলছে? এটাকে বলছিল গোলক। আর এটাকে মাঝখান দিয়ে ভাগ করলে কত? দুভাগ হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে ওই জন্য কি বলছে? অর্ধগোলক। তাহলে এই বাটির নাম কি? অর্ধগোলক। পরিষ্কার? এই সম্পর্কিতও টেনে করতে হবে। পরিষ্কার? তাহলে এটা কি? বক্রতল। বোঝা গেল? তাহলে চর দাগটা বোঝা গেল। ছর দাগটা নিয়ে আলোচনা করা যাক। ছর দাগে কী আছে? এই তোমাদের বোর্ড আছে। পরিষ্কার? তাই তো? ছর দাগে কী আছে? এই বোর্ড আছে, তাই তো? ব্ল্যাক বোর্ড। তা তুমি এই বোর্ড সামনে আছে দেখতে পাচ্ছ, এই ওপরে কি সমান না? সমান না হচ্ছে উদ্র ক্ষুদ্র, মানে উঁচু নিচু, তাই তো? আমি গ্রামে বাস করি, কিন্তু একটু গ্রাম্যকতা হয়ে যায়। মন খারাপ করলে হবে না, মানে গ্রামে বাস করে তো একটু গ্রাম্যকতা মাঝে মধ্যে বেরিয়ে যায়। পরিষ্কার? আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করবো। তাহলে এই দেখো, এটা কি? ব্ল্যাকবোর্ড। তাহলে ব্ল্যাকবোর্ড ছর দাগের অঙ্কটা আমরা করছি। তাহলে এটা কি? ব্ল্যাকবোর্ডের ছবি। ওখানে আছে কালো বোর্ড। ব্ল্যাকবোর্ড মানে কালো বোর্ডই বোঝায়, কিন্তু আমার এখানে হোয়াইট বোর্ড মানে সাদা বোর্ড আছে, অসুবিধা নেই। তাহলে দেখো এর উপরে কি? প্লেন না হচ্ছে আঁকা বাঁকা বা উঁচু নিচু? এটা কি? একদম সমান, তাই তো? তাহলে এটা কি বলা হয়? সমান হলে কি বলা হবে? সমতল। তাহলে ওটার উত্তর কি হবে? সমতল। পরিষ্কার? এইবার বুরকির জর দাগটা নিয়ে আলোচনা করা যাক। বুরকির জর দাগের উদাহরণটা প্রথমেই নিয়েছিলাম কি? এই বই, তাই তো? তাহলে এটা কি? বুরকির জর দাগের অঙ্কটা করছি, কিন্তু এই বইটাই কিন্তু তোমার ছবি দেওয়া আছে বুরকির জর দাগ। এই উপরেরটা কি? এটা দেখতে পাচ্ছ তুমি? সমান না বাঁকা? উঁচু নিচু? এই উপরেরটা, তোমার উপরেরটা দিয়েই তো তীর চিহ্ন বার করা আছে বাইরে। দেখো এইটা কি তল তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে, তাই তো? তাহলে এটা দেখো, এই উপরেরটা কি? প্লেন না উদ্র ক্ষুদ্র, মানে আঁকা বাঁকা, বা কি বলতে পারে? উঁচু নিচু? এটা কি? একদম প্লেন, মানে কি? সমতল। প্লেন হলে তাকে, প্লেন মানে সমতল বোঝায়। তাহলে হচ্ছে সোজা হলে তাকে কি বলবো, বা সমান হলে তাকে কি বলবো? সমতল। তাহলে এর উপরেরটা দেখো, সমান না সমান না?
সমান, তাহলে এটাকে কি বলা হবে? সমতল। পরিষ্কার। আর এখানে আর একটা জিনিস বাদ গিয়েছে, কোন জিনিসটা? এই ব্ল্যাকবোর্ড। এই ব্ল্যাকবোর্ডের নামও কি? আয়তঘন। পরিষ্কার। এই ব্ল্যাকবোর্ডটার নাম কি? আয়তঘন। সিম্পল জিনিস। আর এই 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 যে বইটা দেখালাম এটার নামও কি? আয়তঘন। তাহলে তোমরা কিন্তু আজ অনেক কিছু জিনিসের নাম জেনে গেলে, ঘনবস্তুর নাম। এগুলো কিন্তু এই যা যা তোমাকে আজ বললাম এইগুলো কিন্তু এই সম্পর্কিত টেনে অঙ্ক করতে হবে, মানে দশম শ্রেণীতে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে এই সম্পর্কিত অঙ্ক তোমাকে করতে হবে, তাই তো? তাহলে এটাকে কি বলে? শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্বা বলে লম্ব বলছে, আর বৃত্ত মানে এই গোল। গোল আছে, গোল মানে বৃত্ত বোঝায়। তাহলে এটাকে ওই জন্য লম্ব, পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে এটাকে কি বলে? লম্ব বৃত্তাকার শঙ্কু। এটাকে কি বলে? এই বইটাকে আয়তঘন। এটাকে কি বলে? হোয়াইট বোর্ডকে আয়তঘন। এটাকে কি বলে? আয়তঘন। এটাকে কি বলে? লম্ব বৃত্তাকার চোঙ। এটাকে কি বলে? এটাকে গোলক। পরিষ্কার। এটাকে কি বলে? অর্ধগোলক। আর কিছু আছে? হ্যাঁ, এই তো। এটাকে কি বলে? এটাকে ঘনক, তাই তো? তাহলে আজ অনেক কিছু ঘনবস্তুর নাম কিন্তু জেনে গেলে। আর এইগুলোর ঘনবস্তু বলছে কেন? এইগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, মানে লম্বা আছে, চওড়া আছে, উঁচু আছে, তাই তো? তাহলে এই দৈর্ঘ্যকে, এই লম্বাকে ভালো ভাষায় কী বলা হয়? অঙ্কের ভাষায় দৈর্ঘ্য। চওড়াকে কী বলা হয়? প্রস্থ। আর উঁচুকে কী বলা হয়? উচ্চতা। তাহলে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের এত ডিটেলসে বোঝালাম, ওই জন্য কিন্তু আমার এত সময় লেগে যায়। আমি অন্তত মনে করি মানে আমার কাজ কিন্তু শুধু অঙ্ক করে দেওয়া না, অঙ্ক বোঝানো। ওই জন্যই কিন্তু আমার ভিডিও একটু লম্বা হয়, আর আমি মাঝে ব্যাপক কথা বলি, ওই জন্যে কিন্তু একটু লম্বা হয়, তাই তো? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এইগুলো এত ডিটেলসে কেন বোঝালাম? কারণ মাধ্যমিকে মানে 10-এ, দশম শ্রেণীতে এই সম্পর্কিত উদাহরণ তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু না জানলে তোমাকে ভীষণ অসুবিধায় পড়তে হবে ওখানে গিয়ে। ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলস আলোচনা করছি। পরিষ্কার। তাহলে আজ আমরা কত পৃষ্ঠা পর্যন্ত করলাম? 15 পৃষ্ঠা। সামনের 25, সামনের দিন আমরা 26 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।